আই লাভ ইউ ইরা। তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? কথাটা বলার সাথে সাথে ইরা আকাশের মুখে একটা থাপ্পড় দেয়। কেন থাপ্পড় দিয়েছে আশা করি অনেকে বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি তাদের জন্য বলছি। আকাশ ইরাকে প্রপোজ করেছিল, যার জন্য ইরা এই অবস্থা করলো। এইদিকে আকাশ মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমাকে এখানে প্রপোজ করছিস? তোকে তো আমি খুন করে ফেলবো। ইরা, ছেড়ে দে ছেলেটাকে। ছেলেটা বুঝতে পারেনি, এটা ছেড়ে দে। নদীর কথায় এরা আকাশকে ছেড়ে দেয়, ওখান থেকে চলে যায়। এদিকে আকাশ দাঁড়িয়ে আছে বর্তমানে আর্মি অফিসারের সামনে। এখানে আজকে আকাশ ওর ফর্ম জমা দেওয়ার জন্য এসেছে। পথেই আকাশ ওই মেয়েটাকে ভালো লেগে গিয়েছে, তাই প্রপোজ করে। তার জন্য কি হয়েছে তা তো আপনারা বুঝতেই পারছেন। আকাশ ভেতরে গিয়ে ওর ফর্ম জমা দেয়। ওখান থেকে মেডিকেল চেকিংয়ের জন্য তারিখ দেওয়া হয়। আকাশ ওই কাগজটা নিয়ে চলে আসে নিজের জেলায় লক্ষ্মীপুর, যা বর্তমানে নোয়াখালীর সাথে যুক্ত। আকাশ বাসে করে রওনা দেয় ওর জেলায়, কেননা মেডিকেল চেকিংয়ের জন্য 15 দিন অপেক্ষা করতে হবে। তাই বাসায় আসার পথে আকাশের সাথে ওর বাবার দেখা হয় রাস্তার পাশে ক্ষেতের ধারে। আব্বু, তোমার শরীর কেমন আছে? এই তো আছি ভালো। তা তোর জয়েন্ট হওয়া নিয়ে কি হলো? এই তো আব্বু, 15 দিন পর যেতে হবে। তাহলে তুই যা, আমি জমি এইটুকু ঠিক করে আসতেছি। আব্বু, আমি তোমাকে সাহায্য করি? না থাক, তুই অনেক জার্নি করে এসেছিস, এখন বিশ্রাম নে। আকাশ কোনো কথা না বলে চলে আসে। এদিকে আকাশের আব্বু কাজ শেষ করে চলে আসে। এদিকে দেখতে দেখতে 10 দিন কেটে যায়। আকাশ ক্ষেতের মধ্যে কাজ করছে, তখন একটা গাড়ি ওদের গ্রামের ভেতরে ঢুকতে থাকে। হঠাৎ গাড়িটা আকাশের সামনের রাস্তার পাশে দাঁড়ায়। গাড়ি থেকে ইরা ও নদী ওরা দুজনেই নামে। নেমেই হাসা শুরু করে। এদিকে আকাশ ওর হাসি দেখতে থাকে। দেখ নদী, একজন কৃষকের ছেলে হয়ে ও আমাকে প্রপোজ করে। এমন করে বলিস না। দেখ, তোর গ্রামের বাড়ি এখানে বলে আমি এসেছি, নয়তো আসতাম না। আমি তো এই গ্রামেরই ছেলে, কিন্তু আপনাদের কাউকে তো দেখলাম না। আমি আমার নানার বাড়িতে এসেছি, আর কালকেই চলে যাব। যাক, ভালো নদী, তোর জন্য এসে ওই ছেলের কাজও আমার জানা হয়ে গেছে। দেখুন, কৃষকের ছেলে বলে আমাকে অপমান করবেন না। তাহলে তুই কোন সাহসে আমাকে প্রপোজ করিস? আসলে আপনাকে দেখে ভালো লেগেছিল তাই। দোস্ত, আমাদের তো দেরি হচ্ছে, তাড়াতাড়ি করে চলে যেতে হবে। হ্যাঁ, চল। এইদিকে ওরা চলে যায়। অন্যদিকে আকাশ কাজ শেষ করে চলে যায় বাড়িতে। বাড়িতে থেকে মোটামুটি আকাশ ওর বাবাকে কাজে সাহায্য করতেছে। আকাশ কিন্তু ঢাকা ভার্সিটিতে পড়ে। এখন ভার্সিটি বন্ধ, তার জন্য গ্রামের বাড়িতে আসা, সাথে ওর বাবাকে কাজে সাহায্য করা। 5 দিন পর আকাশ ওর বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে আসে, কেননা সামনে ভার্সিটি খোলা, তার উপর ওকে আর্মিতে জয়েন হতে হবে। ঢাকায় এসে আকাশ ওর মেসে চলে যায়। অন্যদিকে পরের দিন আকাশ চলে যায় আর্মি অফিসে। ওখানে আকাশের সব ধরনের মেডিকেল টেস্ট করা হয়, যাতে করে শরীরে কোনো সমস্যা থাকলে ওরা বুঝতে পারে। আকাশের সব রিপোর্ট ভালো ছিল, তাই আকাশকে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। ট্রেনিংয়ে যাওয়ার আগে ওর আব্বুকে কল দেয় সে। আব্বু, আমি সিলেক্ট হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। তাহলে ঠিকমতো ট্রেনিং করিস বাবা, আর প্রতিদিন কল দিবি আমাকে। আব্বু, ওখানে আমি 2 মাস পর তোমাকে একবার কল দিতে পারবো, ওখানে মোবাইল নেওয়া যাবে না। ঠিক আছে। এদিকে আকাশ ট্রেনিং করতে থাকে, কেননা শরীর ফিট রাখতে হবে, তাই আকাশের ট্রেনিং। এদিকে মাস যতই যাচ্ছে আকাশের ট্রেনিং শেষ হয়ে আসতে থাকে। এভাবে কয়েক মাস পর আকাশের ট্রেনিং শেষ হয়, আর আকাশকে ঢাকাতেই ট্রান্সফার করা হয়। তাই ওদের কয়েকদিনের ছুটি দেওয়া হয়, যাতে করে ওরা ওদের পরিবারের সাথে কিছু সময় কাটাতে পারে। তাই আকাশ ওর বাবা মাকে ঢাকায় আসতে বলে, কিন্তু খেতে কাজ থাকায় ওনারা আসতে পারবে না। তাই আকাশ রাস্তায় বের হয়। তখন একটা গাড়ি আকাশের সামনে দাঁড়ায়। ওই, তোর বাবা কি কৃষক? হ্যাঁ, কেন স্যার? গাড়িতে ওঠ, তোকে থানায় নিয়ে যাব। গাড়িতে ওঠার আগে আমার অপরাধ কি? সাথে আমাকে থানায় নেওয়ার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান।
এদিকে আকাশের এমন কথায় ওরা অবাক হয়, কেননা পুলিশ এইগুলো কোনো কিছুই আনেনি, তাই পুলিশ কায়দা করে। তোকে দেখে মনে হচ্ছে তুই নেশা করিস। ওঠ গাড়িতে। আগে কাগজপত্র দেখান, তারপর নয়তো আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা চিন্তাও করবেন না। তোর এত বড় সাহস আমাদের সাথে? আমি ভালো করে জানি আপনারা এখানে কেন এসেছেন। ওই মেয়েটা আপনাদের টাকা দিয়েছে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, তাই না? না, আমাদের কোনো মেয়ে পাঠায়নি। একটু অপেক্ষা করেন। এই যে ম্যাডাম, গাড়ি থেকে বের হয়ে একটু এদিকে আসবেন। এদিকে ইরা কোনো উপায় না পেয়ে গাড়ি থেকে বের হয়। আমার পিছু কেন করছেন? আমি কেন তোর পিছু করব? কেন আবার? ওই দিনের প্রতিশোধ নেওয়ার জন্য? তুই ওই দিন আমার সাথে যা করেছিস তার জন্য তো তোকে শাস্তি পেতেই হবে। কে দেবে শাস্তি? কে আবার এরা? ও তাই নাকি? তা কোন অপরাধে আমাকে গ্রেপ্তার করবে? অফিসার, দাঁড়িয়ে কেন আছেন? নিয়ে যান। চিন্তা করবেন না, আমরা থানায় নিয়ে গিয়ে একটু খাতির যত্ন করে ছেড়ে দিব ওকে। তা শুধু স্বপ্নই দেখতে থাকেন, বুঝলেন? ওই দিন আমার মুখে কাদা মেখেছিলি, তাই না? অফিসার, ওর মুখে আপনি কালো কোনো কিছু মেখে ভালো করে শায়েস্তা করে ছেড়ে দিবেন। তাই হবে। এদিকে ইরা চলে যায়। অন্যদিকে আপনাদের তাহলে একটু কাহিনী বলি। ওই দিন আকাশ যখন খেতে কাজ করছিল, ওইটা নিয়ে ইরা আকাশকে অনেক কথা শুনিয়েছিল। তাই আকাশ রেগে গিয়ে ক্ষেত থেকে কাদা নিয়ে ইরার মুখে মেখে দেয়, তার উপর জড়িয়েও ধরে। ওই দিনের প্রতিশোধ ইরা আজকে নেয়, কেননা ইরা ভার্সিটিতে যাওয়ার সময় আকাশকে দেখে, তাই পুলিশ দিয়ে এমনটা করিয়েছে। আপনারা দেখছি কথা শুনবেন না। তাই আকাশ ওখানে থাকা 3 জন পুলিশকে আহত করে ওখান থেকে পালিয়ে চলে আসে ওর ম্যাসে এসে রেস্ট নেয়। আর্মি ট্রেনিং প্রাপ্ত বলে কথা, এত সহজে কি হার মেনে নেবে? অন্যদিকে আকাশ পরের দিন ভার্সিটিতে যায়, কেননা আকাশের ক্লাস আছে তাই যাচ্ছে। যদিও কয়েকদিন পর আকাশের আর ভার্সিটিতে আসতে হবে না, তাই শেষ কয়েকদিন না হয় ক্লাস করবে সে। এদিকে ভার্সিটিতে যেতে থাকে, তখন সামনে দাঁড়িয়ে দেখে ইরা কয়েকজন ছেলেকে কানে ধরে উঠবোস করাচ্ছে। এদিকে তা দেখে আকাশ তো অবাক, কেন কোনো দিন ও আকাশ ইরাকে এখানে দেখেনি। ওই, তুই এখানে কি? তোর তো হসপিটালে থাকার কথা। আমার কি হবে যে হসপিটালে থাকবো? তোকে তো পুলিশ। এই যে ওইসব পরেও ভাবতে পারবেন, এখন আমাকে এটা বল, তোর এখানে কি? এই, তোর সাহস তো কম না? সাহসের দেখছিস কি? সামান্য কৃষকের ছেলে হয়ে তুই আমার সাথে? আমি কৃষকের ছেলে বলে কি আমি মানুষ নই? তা ভার্সিটিতে আসতে না আসতে র্যাগিং শুরু করে দিয়েছিস? আমার ইচ্ছে হয়েছে তাই করেছি, এখন তুই সবার সামনে কান ধরে উঠবোস করবি। কি আমি মাথা খারাপ নাকি? কই থেকে যে এইসব আসে? এই, ওকে ধর তো, ওকে মেরে ওর হাড়গোড় ভেঙে দে। ইরার কথায় ওখানে থাকা কয়েকটা ছেলে আকাশকে মারতে আসে। আকাশ ওদের মেরে মাটিতে শুইয়ে দেয়, কারণ আকাশ ওদের টেকনিক্যালভাবে মারতে থাকে, যা ওকে ট্রেনিংয়ের সময় শিখিয়েছে, যার জন্য ওরা আকাশের সাথে পেরে ওঠেনি। বলেছিলাম না আমার সাথে লাগতে এসো না। আজকে না হয় বেঁচে গেলি, কিন্তু মনে রাখবি এরপর আমারও দিন আসবে। সেদিন আস্তে আস্তে হয়তো আমি নাও থাকতে পারি। তোকে তো আমি। আকাশকে মারার জন্য ইরা রাত তোলে। আকাশ ইরার হাত ধরে ফেলে, হাত ধরে আকাশ ইরাকে ওর বুকের কাছে নিয়ে আসে। বেশি দাদাগিরি দেখাতে আসো না, জুনিয়র জুনিয়রের মধ্যেই থাকবে। তোকে তো আমি দেখে নিব। সামনে তো আছে। তোর এই অহংকার আমি বের করব, মনে রাখিস। ওহ ম্যাডাম, অহংকার আমার মধ্যে নেই, আছে তোর মধ্যে, তাই চুপচাপ সামনে থেকে সরে দাঁড়া। না সরে দাঁড়ালে কি করবি? দেখতে চাস কি করব? হ্যাঁ, দেখা কি সাহস আছে তোর। এইদিকে আকাশ ইরাকে চোখের পলকে ইরাকে টান দিয়ে ওর বুকের সাথে মিশিয়ে নেয়, সাথে সবার সামনে ইরাকে কিস করে। আকাশ যে এমন কিছু করবে তা ওরা কেউই ভাবতে পারেনি। কিস করে ইরাকে ছেড়ে দেয়। এরপর যদি আর একটা কথা শুনি তাহলে আরো অনেক কিছু হয়ে যাবে। এদিকে ইরার আগে আকাশকে একটা ধাক্কা মেরে ওখান থেকে চলে যায়। এদিকে আকাশ চলে আসে ওর ক্লাসরুমে। ওখানে ক্লাস শেষ হওয়ায় ভার্সিটি থেকে বের হয়ে তখন সামনে দাঁড়িয়ে দেখে কতগুলো ছেলে লাঠি হাতে দাঁড়িয়ে আছে, তার সাথে ইরা দূরে দাঁড়িয়ে আছে। তখন আকাশের বুঝতে বাকি রইল না যে এই কাজটা ইরার। সকালে এক ধাপ মেরেছি, এখন আবার মারামারি করতে একটু ইচ্ছা করছে না। কেন এতগুলো লোক দেখে ভয় পেয়ে গেলি?
ভয় কেন পাবে? চিন্তা করিস না, তোকে অনেক সুন্দর করে মারবে ওরা। দেখাই যাক, তবে এবার যদি ওরা মার খায় আর তোমাকে যদি আমার হাতের কাছে পাই, তাহলে কিসের বদলে অন্য কিছু হয়ে যাবে। ওই, তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ শুনবি নাকি মারবি ওকে? ওরা মারতে আসে আকাশকে। এদিকে আকাশও কম না, ওদের ইচ্ছে পরিমাণে মারে কিন্তু নিজেও মার খায়, কারণ লাঠির বাড়ি বলে কথা, একটু তো ব্যথা পাবেই। তাই ওদের মারছে আর ব্যথায় কিছুটা কষ্ট পাচ্ছে। ওরা কয়েকজন মার খেয়ে চলে যায়। এদিকে আকাশ নিজেও ভার্সিটির গেটের সামনে শুয়ে যায়, কারণ অনেক ব্যথা পেয়েছে আকাশ, সেই জন্য। এদিকে ইরা চলে যায়। অন্যদিকে আকাশ হসপিটালে ভর্তি। সুস্থ হওয়ার পর ডক্টর আছে। এখন কেমন লাগছে? জি ভালো। না, এই ছেলেটির বিল কত হয়েছে? ডক্টর, আমার কাছে তো টাকা নেই, আমি সামান্য মেসে থাকি, কোনো রকম দিন কেটেছে আমার। তা তোমাকে মারলো কেন? এরপর আকাশ ডক্টরকে কিছু ঘটনা বলতে থাকে। উনি সবটা শুনে, থাক বাবা, এমনিতেই অনেক কষ্টে আছো তুমি, এবার যেতে পারো। তবে ডক্টর আঙ্কেল, আপনার এই ঋণ দেখবেন আমি একদিন না একদিন ঠিকই শোধ করব। তুমি এবার যেতে পারো। আকাশ চলে আসে। এদিকে 5 দিন পর আকাশের চাকরিতে জয়েন হওয়ার কথা, তাই আকাশ ভার্সিটিতে এসেছে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে, কারণ যাতে করে আকাশ সুবিধা মতো যেন পরীক্ষা দিতে পারে। ওনার সাথে কথা বলা শেষ করে চলে আসতে বাইরে যাবে, আবারও দেখা হয় ইরার সাথে। এত তাড়াতাড়ি ভালো হয়ে গেলি? কেন, খারাপ লেগেছে কি তোমার? তুই আমার সাথে যা করেছিস সেই হিসেবে তোর শাস্তি কম হয়ে গেল। আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলার ছিল। কি কথা? আমাকে একবার জড়িয়ে ধরবেন? কেন? আমি চলে যাচ্ছি, কবে ফিরবো জানি না, তাই ভাবছি যাওয়ার আগে একবার বুকে তো জড়িয়ে নেই। এই যে, ওকে আপনার বউ লাগে যে জড়িয়ে ধরে কাজে যেতে চাইছেন? বিয়ের পর তো এমনিতেই বউ হবে। ইস রে, তোর মতো একটা কৃষকের ছেলেকে বিয়ে করতে আমার বইয়ে গেছে। এখন সামনে থেকে সর। শেষ ইচ্ছেটা পূরণ করলে না? এই, তুই সরবি নয়তো? নয়তো কি? নদী চল তো। এদিকে ইরা নদীকে নিয়ে আকাশের সামনে দিয়ে যাবে, অমনি নদীর পায়ের সাথে বাড়ি খেয়ে আকাশের উপর পড়ে যায়। ওরা দুজনেই এখন মাটিতে শুয়ে আছে, আকাশ নিচে আর ইরা ওপরে। দেখলে তো, আল্লাহ চায়, সেজন্য আমার ইচ্ছেটা পূরণ করেছে। তোর ইচ্ছের গুষ্টি কিলাই। ইরা আকাশের গায়ের ওপর থেকে উঠে নদীকে নিয়ে চলে যায়। এদিকে আকাশ গ্রামে আসে ওর বাবা মায়ের সাথে দেখা করার জন্য। আজকে ওর বাবা খেতে কাজ করছে। আব্বু, আমি চাকরিতে জয়েন্ট হলে তোমাকে কিন্তু এই কৃষি কাজ ছেড়ে দিতে হবে। ও, তাহলে খাবো কি আমরা? আমি তো বেতন পাবো, তখন টাকা পাঠিয়ে দিব। তাহলে আমাদের এতগুলো ক্ষেত কে সামলাবে? কাউকে দিয়ে দাও, তাহলেই তো হয়। সে জমিতে চাষ করবে আর ফসল যা পাবে আমাদের কিছু দিবে, বাকিটা সে রেখে দেবে। ঠিক আছে, তাহলে এইবার করে আর করব না। এখন তাহলে ঘরে চলো, কথা আছে, আমি রাতে আবার ফিরে যাব। তুই যা, আমার 10 মিনিট লাগবে। আকাশ চলে আসে বাড়িতে। এদিকে আকাশের আব্বু আসলে ওনাকে সব কিছু বলে। উনি সবটা শুনে অনেক খুশি হয়। ওই দিন রাতে আকাশ বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় এসে নিজের ব্যাগ গুছিয়ে কাগজপত্র নিয়ে চলে আসে আর্মি ক্যাম্পে। এখন থেকে ওদের বিভিন্ন জেলায় পাঠানো হবে, ওখানে আকাশকে রেখে দেয় ঢাকায়। এদিকে আকাশ ওখানে আরও ট্রেনিং নিতে থাকে। একে একে আকাশ ট্রেনিং নিতে থাকে। আকাশের ট্রেনিং দেখে ওখানকার বড় বড় অফিসার অনেক খুশি হয়, কেননা প্রতিটা ট্রেনিং আকাশ অনেক ভালোভাবে করেছে। কেননা আকাশকে অনেক ভয়ঙ্কর মিশনের জন্য তৈরি করা হচ্ছে। আকাশের সবগুলো ট্রেনিং অনেক ভালোভাবে শেষ করে। অন্যদিকে ইরা ওর বাবার সাথে কথা বলছে। আব্বু, তুমি সারাদিন ওই ডিউটিতে থাকো, আমাকে একটু সময় দাও না তুমি? কে বলেছে আমি সময় দিই না? এই যে, তুমি কখন আসো আর কখন যাও, তার কি কোনো সময় আছে? কি করব, অনেক কাজ। তবে জানিস কি, একটা ছেলেকে আমার অনেক ভালো লেগেছে। মানে? আরে তুই বিশ্বাস করতে পারবি না, এত ভালো ছেলেটি, ওকে অনেক ভালো কাজে লাগানো যাবে। তা না হয় বুঝলাম, কিন্তু তুমি এইসব কথা আমাকে কেন বলছো? ওই ছেলেকে যদি... একদম মুখ বন্ধ করে রাখো, কোনো কথাই বলবে না তুমি। এদিকে পরের দিন সকালে আকাশকে একটা মিশনে পাঠানো হবে। তার জন্য বড় অফিসার আসে আকাশের সামনে। সত্যি আকাশ, তুমি অনেক ভালোভাবে তোমার ট্রেনিং পূরণ করেছ। তোমাকে অনেক ভয়ঙ্কর মিশনে এখন যেতে হবে। স্যার, আমি সর্বদা দেশের জন্য প্রস্তুত। কি করতে হবে বলেন আমাকে।
তোমাকে এখন একটা মিশনে যেতে হবে। মিশনে তোমার সাথে আরও 10 জন যাবে, তাই তুমি ওদের লিড করবে। ওখানে সাবধানে কাজ করবে, কোনো প্রকার ভুল যেন না হয়। সব ধরনের অস্ত্র নিয়ে যাবে। তাই হবে স্যার। চিন্তা করো না, এই অপারেশন শেষ করে আসতে পারলে তোমাকে প্রমোশন দেওয়া হবে, তাই এভাবে কাজটা করবে। স্যার আমি প্রমোশনের জন্য নয়, দেশের জন্য কাজটা করব। তোমার থেকে এই কথাটাই আমি আশা করেছিলাম। তাহলে তোমরা তৈরি হয়ে নাও। ওই দিন আকাশ ওর টিমের লোকজনকে নিয়ে বেরিয়ে পড়ে, তাও রাতের আধারে। ওরা সবাই নিজেদের মতো করে সব কিছু নিয়ে নেয়। 1 ঘন্টা পর ওদের একটা জঙ্গলের কাছে নামিয়ে দেওয়া হয়। ওরা ভেতরে হাঁটতে থাকে। ওদের সবার কাছে 3 দিনের খাবার দেওয়া হয়। সবাই যে যার ব্যাগ বহন করে নিয়ে যাচ্ছে। 1 ঘন্টা হাঁটার পর ওরা একজন লোককে দেখতে পায়, একটা গাছের মধ্যে ছোট্ট কুটিরে বসে আছে। সবাই সাবধান হয়ে যাও, হলোগ্রাম অন করে নাও, যাতে করে তোমরা মানুষের অস্তিত্ব খুব সহজে বুঝতে পারবে। এতে করে ওরা দূর পর্যন্ত তাকিয়ে দেখে এই একটা লোক ছাড়া কোনো মানুষকেই দেখতে পাচ্ছে না। তাই খুব সাবধানের সাথে ওই লোকটাকে ওরা মেরে ফেলে। তোমরা আগে যাও, তবে সাবধানে যাবে। ল্যান্ড মাইনও কিন্তু থাকতে পারে, পরে একজনের জন্য সবার প্রাণ যেতে পারে। তাই কয়েকজন ল্যান্ড মাইন সেটিং করে রাখো, আর কয়েকজন মানুষের অস্তিত্ব দিয়ে রাখো, যাতে করে বিপদ দেখলেই সবাই সবাইকে অ্যালার্ট করে দিতে পারে। তোমরা আগে যাও, আমি এই লোকটাকে সার্চ করে দেখি কিছু পাই কিনা। ওরা আগে যেতে থাকে। এদিকে আকাশ লোকটাকে চেক করে দেখে ওর শরীরে ক্যামেরা লাগানো আছে। তবে আকাশের মুখ ঢাকা ছিল বলে তেমন একটা সমস্যা হয়নি। আকাশ তাড়াতাড়ি করে ক্যামেরা খুলে নেয়। এরপর বাকি পথ হাঁটা ধরে। ধীরে ধীরে ওরা হাঁটতে থাকে। যতই সামনে যাচ্ছে ততই বিপদ ওদের কাছে দিয়ে আসছে, কেননা এই এলাকায় অনেক বিপদ। ওদের এই বাড়িটা শেষ করে আবার সামনে যেতে হবে, তাই বাড়িটা তাড়াতাড়ি করে চারপাশ থেকে আক্রমণ করতে থাকে। ভেতরে ওরা সবাই ঢুকে যায়। শুধু 2 জন আর্মি বাহিরে স্নাইপার হাতে নিয়ে শুয়ে আছে। তোমাদের কাজ হবে, যারা বাইরে দিয়ে পালাতে যাবে তাদের মেরে ফেলবে। ঠিক আছে স্যার, আমরা নিজেদের পজিশন নিয়ে নিচ্ছি। এদিকে রাত পার হয়ে যায়। আকাশের মিশন এখনও শেষ হয়নি, কারণ এখানে অনেক গোপন দরজা আছে যা খুলতে ওদের প্রয়োজনীয় সরঞ্জাম শেষ হয়ে যাওয়ার পথে। তাই আকাশ হেডকোয়ার্টারে কল দেয়। স্যার আমাদের তো এখানেই পর্যাপ্ত পরিমাণে বোম যা ছিল সব প্রায় শেষ হওয়ার পথে। এখন আমার আরও সরঞ্জাম লাগবে। কিন্তু তোমাদের তো পর্যাপ্ত পরিমাণে সবকিছু দেয়া হয়েছে। জি স্যার, এখানে যে বাড়িটায় হামলা করেছি ওখানে 25 জন লোককে মেরে ফেলেছি, আর কোনো লোক বাকি নেই। কিন্তু কি আকাশ? এখানে অনেক গোপন দরজা আছে, ওইগুলো ব্লাস্ট করতে গিয়ে অনেক বোম খরচ হয়ে গিয়েছে। ঠিক আছে, আমি তোমাদের জন্য বোম আর কিছু গুলিও পাঠিয়ে দেব। গুলি লাগবে না, এখানে আমরা অনেক গুলি পেয়েছি, এতেই হয়ে যাবে আমাদের। তাহলে লোকেশন পাঠিয়ে দাও, আমি এখনই হেলিকপ্টার লোড করে দিচ্ছি। এরপর আকাশ লোকেশন পাঠিয়ে দেয়। এদিকে ওরা ওই ঘরের সব দরজা ভালো করে খুঁজে অনেক কিছুই পেল যা ওদের কাজে লাগবে। সকালবেলা ওরা বসে আছে, কেননা বোম আসলেই ওরা সামনে এগোতে থাকবে। তার আগে ওরা নিজেদের সাথে করে আনা খাবার খেতে থাকে। খাবার শেষ করে ওরা সামনে এগোতে থাকে। তখনই আকাশ কল দেয় আবারও অফিসে। স্যার আমরা হেলিকপ্টারে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, তাই আমি সামনে এগোচ্ছি। আপনি আমার লাইভ লোকেশন ওদের দিয়ে দিন, যাতে করে ওরা আমার প্রতি মিনিটের লোকেশন ওদের কাজে থাকে। ঠিক আছে আকাশ, তাই হবে। অফিসার আমরা সামনের দিকে এগোতে থাকি, সময় মতো সব কিছু চলে আসবে, তাই টেনশনের কোনো কারণ নেই। তবে তোমরা সাবধানে থাকবে, কারণ কোন দিক থেকে আক্রমণ করে বসবে বুঝতেই পারবে না। আগে হলোগ্রাম দেখে নাও, কত দূর পর্যন্ত কোনো মানুষ নেই। ওরা হলোগ্রাম দিয়ে বুঝতে পারে সব কিছুই ঠিক আছে, তাই ওরা সামনের দিকে এগোতে থাকে। এদিকে সকাল থেকে হাঁটতে থাকে ওরা। দুপুর হয়ে এলো। এই সময় একটা হেলিকপ্টার আসে। স্যার এই তো চলে এসেছে হেলিকপ্টার। আগে চুপ করে লুকিয়ে থাকো। কেন স্যার, কি হয়েছে? শিওর না হলে সিগন্যাল দিবে না। এটা যদি দুশ্মনের হেলিকপ্টার হয় তাহলে কেউ বেঁচে থাকতে পারবো না। তোমরা রকেট রেডি করো, আমি বললে রকেট ওদের দিকে ছুড়ে মারবে, বুঝতে পেরেছো? ওরা আকাশের কথায় মাথা নাড়ায় এবং রকেট রেডি করে। অন্যদিকে আকাশ দূরবীন দিয়ে দেখতে থাকে ওদের হেলিকপ্টার কিনা। আকাশ চেক করতে থাকে। তখন আকাশের নজর পড়ল পাইলটের ওপর, কেননা হেলিকপ্টার বাংলাদেশের হলেও পাইলটের গায়ের পোশাক অন্যরকম, তাই রকেট গিয়ে উড়িয়ে দাও। আকাশের কথায় ওরা রকেট মেরে প্লেন উড়িয়ে দেয়। বুঝতে পারলে তো আগে শিওর হবে, তারপর বাকি কাজ করবে।
এদিকে ওরা আবারও হাঁটতে থাকে। কিছুক্ষণ পর ওরা আবারও একটা হেলিকপ্টার দেখতে পায়। আকাশ আবারও সব কিছু যাচাই করে। এবার সব কিছু ঠিক থাকায় রঙিন রঙের ধোঁয়া ছাড়ে। এতে করে পাইলট ধোঁয়া দেখতে পায় এবং দড়ির সাহায্যে একটা ব্যাগ নিচে নামায়। ব্যাগ পেয়ে গেলেই পাইলট চলে যায়। তোমরা সবাই নিজেদের কাছে বোমা নিয়ে নাও। তখন একজন অফিসার বলে, স্যার আমরা তো হামলা করার আগেও বোম নিজেদের কাছে রেখে দিতে পারবো। তোমরা সবাই নিজেদের কাছে বোমা নিয়ে নাও। আমরা হামলা করতে যাচ্ছি। যদি ওরা আমাদের উপর উল্টা হামলা করে তখন বোম সাথে নেওয়ার সময় পাবে না। বুঝতে পারছি স্যার। ওরা নিজেদের কাছে সব কিছু নিয়ে নেয়, কেননা ভুল করলে ওদের বিপদ হতে পারে। বিকাল গড়িয়ে এলো, ওরা সামনে এগোতে থাকে। এদিকে কিছু দূর গিয়ে ওরা একটা ছোট্ট কুটির দেখতে পায়, তাই ওই কুটিরের পাশে যায়। কুটিরের ওখানে গিয়ে ওরা অন্য কিছু দেখতে পাচ্ছে না। তখন ওরা ওখানে একটা বাটন দেখতে পায়, তাই বাটন চাপ দিতেই পাথর একটা সরে যায়। এর জন্য ওরা অনেক আশ্চর্য হয়, তাই একজন অফিসারকে এখানে থাকতে বলে। অফিসার, তোমাদের মধ্যে একজন এখানে আশেপাশে লুকিয়ে থাকবে। আমি কয়েকজন অফিসারকে নিয়ে ভিতরে যাব। যখন আমি সিগন্যাল দেব তুমি বাটন চাপ দিয়ে দরজা খুলে দিও। ঠিক আছে স্যার, তাই করব। কিন্তু স্যার, রাস্তা যখন পেয়ে গিয়েছি তাহলে ভিতরে আগে রকেট পাঠিয়ে দেই, তাহলে সব ধ্বংস হয়ে যাবে। আগে ভিতরের পরিস্থিতি বুঝতে পারি, তারপর না হয় দেখা যাবে। আপনারা যা ভালো মনে হয়। তাহলে চলো তোমরা। আকাশ ওদের নিয়ে ভেতরে যায়। ভেতরে সব অন্ধকার, তাই এক ধরনের গোল বল আছে যা হাতে কয়েকবার ঘষলেই আলো বের হবে, আর এই আলোতে ওদের সহজে দেখা যাবে। তাই কয়েকটা বল এদিকে ওদিকে মারতে থাকে আর কাউকে দেখতেই গুলি করতে থাকে। এভাবে ভেতরে যতই যাচ্ছে ততই বিপদ বাড়ছে, কেননা এখানে অনেক রাস্তা, তার সাথে সুড়ঙ্গ তো আছেই। ওরা নিজেদের হলোগ্রাম অন করে ভেতরে থাকা মানুষদের দেখে গুলি করতে থাকে, আর বেশি লোক হলে বোম মেরে দেয়। এভাবে 4 ঘন্টার পর ওরা অপারেশন শেষ করলো। ওখান থেকে বের হওয়ার সময় ওই অফিসারকে দরজা খুলে দিতে বলে। অফিসার, দরজা খুলে দাও। অফিসারও দরজা খুলে দেয়। ওরা সবাই বাইরে হয়ে আসে। আকাশের টিমের মধ্যে 2 জনের গুলি লেগেছে, তবে বেশি একটা সমস্যা হয়নি। রাত হয়ে যাওয়াতে ওরা ওখান থেকে অনেক দূরে তাঁবু বানিয়ে নেয়। ওখানে ওরা খাবার খেয়ে নেয়। এরপর পালাক্রমে ওরা ঘুমায়। কিছু লোক এখন ঘুমাবে, আবার ওরা উঠলে এরা ঘুমাবে। এভাবে ওরা রাত কাটিয়ে দেয়। অপারেশন 2টা শেষ করতে করতে ওরা অনেক দুর্বল হয়ে যায়। তাই অফিসার বলে, স্যার একটা কথা বলবো। কি কথা? স্যার, আমাদের বেশিরভাগই অফিসার দুর্বল হয়ে পড়েছে, তাই আমরা আজকের দিনটা রেস্ট করে রাতে না হয় অপারেশনটা করি। এখন বাকিটা আপনার উপরে। তা না হয় বুঝলাম, কিন্তু আমাদের কাছে কদিনের খাবার আছে? স্যার, এখনো 4 বেলা খাওয়ার জন্য খাবার আছে। এখন আজকের দিনে খেলে আর 1 বেলার খাবারই আমাদের কাছে থাকবে। তাহলে কোনো সমস্যা হবে না। তাই আজকের দিনটা এনজয় করো, তবে সাবধানে থাকবে। 2 জন অফিসার আহত হয়ে আছে, ওরাও তাহলে রেস্টে থাকবে, সাথে ভালোই হবে। স্যার, তাহলে তো ভালোই হবে। তাহলে তোমরা রেস্ট নাও, তার সাথে চারদিকে নজরও রাখবে। চিন্তা করবেন না স্যার। এদিকে ওরা ওই তাঁবুকে পালাক্রমে রেস্ট নিতে থাকে। অন্যদিকে ভার্সিটিতে ইরা ও নদী বসে আছে, সাথে কয়েকজন ছেলেকে র্যাগিং করছে। তখন ইরা খেয়াল করে কয়েকদিন ধরে আকাশ আসতেছে না ভার্সিটিতে। ব্যাপারটা কি বলতো? কোন ব্যাপার? আরে, ওই ছেলেটা তো ভার্সিটিতে আসছে না। মনে হয় ভয় পেয়ে আছে। মনে আছে ওই ছেলের কথা? কি মনে থাকবে? তুই দেখি সবই ভুলে যাস। ওই, আমি আবার কি ভুলে গেলাম? এই যে ওই ছেলেটা তো বললো কয়েকদিন আসবে না, এত তাড়াতাড়ি ভুলে গেলি? ও হ্যাঁ, তাই তো, কিন্তু কোথায় যেতে পারে? আচ্ছা, তুই এই ছেলের ব্যাপারে এত ভাবছিস কেন? আমি তো এমনিতেই জিজ্ঞাসা করছি। এমনিতে হলে তো ভালো। আমি ভেবেছি ওই ছেলেকে না দেখে তোর খুব কষ্ট হচ্ছে। কষ্ট না চাই, ওই ছেলে সবার সামনে আমাকে, একবার যদি ওকে আমি পাই তাহলে বুঝিয়ে দিব। তাতে লাভ কি? তুই লোক ধরে ওকে পিটুনি খাওয়াতেও তো পারছিস না। কি করব? ওই ছেলে ওই ফাইট কই থেকে শিখলো? আচ্ছা, ওই ছেলেটা গ্রামে থাকলেও গ্রামের ছেলে বলে মনে হয় না কেন? এখন তো আমার মনে হচ্ছে ওই ছেলেটার প্রতি তো দরদ বেশি হচ্ছে। আমার কেন দরদ উঠতে যাবে? তুই যেভাবে বললি তাই আমি বলছিলাম আর কি। তোকে আর কিচ্ছু বলতে হবে না, তুই এখন চুপচাপ থাক। দেখি বাজার ধন কয়দিন না এসে থাকতে পারে। ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এদিকে আকাশ বাকি অফিসাররা মিলে ওখানে থাকা নদীতে মাছ ধরে। দেখছো, মাছ যা পাবে ওখানে এগুলো পরিষ্কার করে নিয়ে আসবে। চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার।
ধন্যবাদ কেন? এই যে আমাদের কিছুক্ষণের জন্য একটু আনন্দ করার সুযোগ করে দিয়েছেন। দেখো, খারাপ মানুষদের মারা আমাদের পেশা হলেও আমরা তো একজন মানুষ। তবে এরপরে যেখানে হামলা করব ওই জায়গায় কিন্তু অনেক ভয়ানক। তাই সকলে ভালো করে খেয়ে শরীর ফিট করো, যাতে করে লড়াই করতে পারি। কিন্তু স্যার, হেডকোয়ার্টার যদি জেনে যায়? চিন্তা করো না, আমি না জানালে ওনারা কেউ জানবে না। আর এখানে কি হয়েছে না হয়েছে তা আমি দেখব, সাথে ওখানেও। তাই এখন তাড়াতাড়ি করো, দুপুরের খাবার খেয়ে আমরা বের হব। এই মাছগুলো রান্নার ব্যবস্থা করো, এতে করে বিকালের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে স্যার। এরপর ওরা সবাই খাওয়া শুরু করলো। খাবার শেষ করে আকাশ হেডকোয়ার্টারে কল দেয়। স্যার, কিছু সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা? স্যার, আমাদের উপর হেলিকপ্টার করে আক্রমণ করতে এসেছিল, তাও আমাদের মতো একই রকম হেলিকপ্টার দিয়ে। তাই ওরা সবাই ভেবেছিল এটা আমাদের। পরে আমি অনেক ভেবেচিন্তে পাইলটকে দেখার চেষ্টা করি। অনেক সময় যাওয়ার পর পাইলটকে দেখতে পাই অন্য পোশাকে। আমার সন্দেহ হয় আমি ওই হেলিকপ্টার ধ্বংস করে দেই। গুড জব আকাশ, এরকম দক্ষতা থাকতে হবে। তা তোমরা পরবর্তী লক্ষ্যের কতটুকু গিয়েছো? আর তোমাদের ট্রেকিং অফ কেন? কিছু সমস্যা হয়েছিল সেজন্য। চিন্তা করবেন না, ঠিক আছে আমরা। কিন্তু স্যার, ওখানকার কেউ আমাদের এখানে আসার খবর বাইরে লিক করে দিচ্ছে। কি বলছো কি আকাশ? ঠিক বলছি। কথাটা বলার সাথে সাথে কোথায় থেকে যেন গুলি চলার শব্দ শোনা যাচ্ছে। তাই ওরা সবাই অ্যালার্ট হয়ে যায়। কি হয়েছে? গুলি কে চালাচ্ছে? দেখছেন স্যার, ট্রেকিং অন করতেই ওরা আমাদের লোকেশন পেয়ে গিয়েছে। তাই আমি ট্রেকিং অফ করলাম। আপনি ওই দিকটা দেখেন, কে এই সব লিক করছে। ওকে, নিজের খেয়াল রেখো। কথা বলেই সিগন্যাল অফ করে দেয়। অফিসার, তোমরা চারপাশে পজিশন নিয়ে নাও। আর আমি যতক্ষণ না বলবো কেউ নিজেদের ট্রেকিং অন করবে না। ওকে স্যার। এদিকে ওরা যুদ্ধ করতে থাকে ওই লোকগুলোর সাথে। ওই লোকগুলো এক এক করে ওদেরকে মারছে। অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পর ওরা সবাইকে মারতে সক্ষম হয়। এবার ওরা নিজেদের সব কিছু গুছিয়ে অন্য রাস্তা ধরে যেতে থাকে। তাই কিছু অফিসার আকাশকে বলে, স্যার, আমরা অন্য রাস্তা ধরে কেন যাচ্ছি? কারণ ওরা আমাদের লোকেশন পেয়ে যাচ্ছে, তাই আমাদের অন্য রাস্তা ধরে যেতে হবে। ওকে স্যার। ওরা অন্য রাস্তা ধরে এগাতে থাকে। এভাবে সন্ধ্যা হয়ে যায়। ওরা নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে এসেছে। দেখো, এই একটা মিশন আমাদের শেষ করতে হবে, তাও সবাইকে জীবিত দেখে। আমি চাই না এই লাস্ট অবস্থায় কাউকে হারাতে। আকাশের কথা শুনে অনেক অফিসার কেঁদে দেয়। তবু ওরা সামনে যেতে থাকে। তোমরা যে দুজন আহত হয়েছ তার স্নাইপার নিয়ে নিজেদের পজিশন নিয়ে নাও, আর বাকি অফিসার আমার সাথে আসো। আকাশ বাকি অফিসারকে নিয়ে চলে যায় ভেতরে। ওখানে যাচ্ছে, একের পর এক লোককে মারছে। তবে অন্য দুই জায়গা থেকেও এই জায়গায় লোক অনেক কম, কেননা বাকি লোকেদের তো ওরা বিকেলের মধ্যেই মেরে ফেলেছে। তাই এখানে লোক সংখ্যা কম। ওরা ভেতরে যতই যাচ্ছে ততই রাস্তা পাচ্ছে। একে একে সব কিছু বোমের মাধ্যমে ধ্বংস করে দেয়। 2 ঘন্টা পর ওদের অপারেশন শেষ হয়। ওদের কাছে যে পরিমাণ বোমা ছিল সবগুলো ওই আস্তানায় ফেলে দেয়, যাতে করে পুরো ধ্বংস হয়ে যায়। অপারেশন শেষ করে ওরা একজন আরেকজনের সাথে কোলাকুলি করে, কেননা এই অপারেশন শেষ করতে ওদের মধ্যে কাউকে মরতে হয়নি। অপারেশন শেষ হলে ওরা ওখান থেকে চলে আসতে থাকে। আস্তে আস্তে একটা নদীর ধারে আসে। এরপর আকাশ হেডকোয়ার্টারে কল দিয়ে লোকেশন শেয়ার করে। আর 3 ঘন্টা পর ওদের হেলিকপ্টার আসে। ওরা সবাই ওখানে বসেই চলে আসে আর্মি ক্যাম্পে। ওখানে আসলে সবাই ওদের স্যালিউট দিতে থাকে। সত্যি আকাশ, তুমি অনেক বড় একটা কাজ করেছো। সত্যি আমরা সবাই তোমাকে নিয়ে গর্বিত। কি যে বলেন না স্যার, এটা তো আমার কর্তব্য। কিন্তু স্যার, আপনি ওই লোকটাকে কি খুঁজে পেয়েছেন? কোন লোক? যে লোক আমাদের লোকেশন ওই দুশ্মনের কাছে দিচ্ছে। ওই বিষয়ে পরে দেখবো। এখন তোমরা রেস্ট নাও। কাল আকাশ তুমি আমার সাথে এসে একা দেখা করবে। ঠিক আছে স্যার। পরের দিন সকাল 11টার পর আকাশের বড় অফিসারের সাথে দেখা করে। উনি আকাশকে প্রমোশন দেয়। আকাশ এতদিন ছিল অফিসার, আর আজকে থেকে আকাশ একজন মেজর। সত্যি স্যার, আমি ভাবতেও পারিনি আপনি আমাকে মেজর পদ দিবেন। তুমি অনেক সাহসী ও বুদ্ধিমান। কিন্তু স্যার, আমি তো একা অপারেশন করিনি, ওদের সাহসিকতার পুরস্কার আর 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। সত্যি স্যার, অনেক ভালো একটা কাজ করেছেন। এখন চলো, তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। এরপর উনি আকাশকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় মেজর হিসেবে, আর বাকি লোকেদেরও নিজেদের কাজ বুঝিয়ে দেয়। স্যার, একটা কথা বলার ছিল। কে কথা? স্যার, আমি গ্রামে একবার যেতে চাই। আচ্ছা যাও, তবে বেশি দেরি করবে না। 5-6 দিন ছুটি কাটাতে পারো।
ধন্যবাদ স্যার। আকাশ ওই দিন বেরিয়ে পড়ে যাওয়ার জন্য। তাই বাস স্ট্যান্ডে এসে বসে আছে। কিছুক্ষণ পর ওখানে ইরা আকাশকে দেখতে পায়, তাই আকাশের কাছে আসে। তুই এখানে? আমারও তো একই প্রশ্ন। আগে বল, এতদিন কোথায় ছিলি? কেন, মিস করেছিলে? তোর মতো কৃষকের ছেলেকে আমি মিস করব? হাসালি। কেন, কৃষকের ছেলে বলে কি আমি মানুষ নই? মানুষ হলেও আমার কিচ্ছু যায় আসে না। যাক ভালো। তা তোমার কিছু বলার থাকলে বলো। মানে? আমি গ্রামে যাব, বাস ছেড়ে দিবে। আমি তো ভেবেছিলাম গ্রামের বাড়ি থেকে এসেছিস, তা এখন দেখছি তার উল্টো। দেখুন আমি যাচ্ছি। এই কথা বলে আকাশ বাসে উঠে গিয়ে নিজেদের সিটে গিয়ে বসে যায়। অন্যদিকে ইরা ভাবে, এতদিন গ্রামে না থাকলে কোথায় থাকতে পারে ছেলেটা? আর ওর বডি এত ফিট থাকে কি করে? এইসব ভাবতে ভাবতে ইরা গাড়িতে উঠে চলে আসে বাড়িতে। এদিকে আকাশ ভোরবেলায় নিজের গ্রামে চলে আসে। ওখানে এসে ওর বাবার সাথে দেখা করে। ওখানে আকাশ 4 দিন থাকে। থাকার পর আকাশের বাবা ওকে বলে, আকাশ, আমিও ঢাকায় গিয়ে তোর সাথে থাকবো। আব্বু, আমি তো ক্যাম্পের ভিতরে থাকি, ওখানে তো বাইরের লোক থাকতে পারবে না। তাছাড়া ওখানে আমরা এক রুমে একজন করে থাকি, তুমি তো ওখানে থাকতেও পারবে না। তাহলে তুই আলাদা বাসা ভাড়া নে। চিন্তা করো না আব্বু, আমি তো একা থাকি, তাই নেওয়া হয় নাই। তবে তুমি যদি আসতে চাও তাহলে আমি বাসা দেখব। ঠিক আছে, তুই বাসা দেখ, আমি এখানকার সব কিছু গুছিয়ে নিই, তারপর আমি চলে আসব। ঠিক আছে, তাহলে আমি ওখানে গিয়ে দেখব। আকাশ ওর বাবা থেকে বিদায় নিয়ে চলে আসে বাস স্ট্যান্ডে। ওখানে 20 মিনিট অপেক্ষা করার পর বাস আসলেই আকাশ ওখানে উঠে পড়ে। রাত ছিল, তাই আকাশ বাসে পরে ওর পাশের সিটে মেয়ে বসেছিল, যা চাঁদের আলোতে বোঝা যাচ্ছিল। গাড়ি চলতে থাকে। 3 ঘন্টার গাড়ি কুমিল্লা এসে থামে খাবার খাওয়ার জন্য। তাই আকাশ ভাবে, মেয়েটিকে ডাকি, নয়তো না খেয়েই থাকবে মেয়েটি। এই যে, খাবেন না আপনি? এদিকে মেয়েটি কাঁধ ফেরাতে দেখলো ওর পাশে থাকা মেয়েটি হচ্ছে নদী। নদীও আকাশকে দেখে চমকে ওঠে। আরে আপনি এখানে কেন? আমার তো সেম প্রশ্ন, আপনি এখানে কেন? আমি তো নানুর বাড়িতে গিয়েছি, আর আপনি নিশ্চয়ই বাড়িতে গিয়েছেন। হ্যাঁ, তাহলে চলুন, খেতে হবে, সময় কম, বুঝতেই তো পারছেন। হ্যাঁ চলুন। ওরা খাওয়া দাওয়া করার আগে নদী ওয়াশরুমে যাবে। নদী ওয়াশরুমের ভেতর চলে যায়। অন্যদিকে আকাশ বাহিরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর নদী আসলে ওরা দুজনেই খেতে বসে একসাথে। খাওয়া শেষ করে ওরা বাহির হয়ে গাড়িতে গিয়ে বসে। গাড়ি কিছুক্ষণ পর চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর ড্রাইভার গাড়ি ব্রেক করে। এইদিকে সবাই কারণ জানতে চায়। ওরা সামনে তাকিয়ে দেখে পুলিশ গাড়ি চেক করছে, কারণ কোনো একজন আসামি গাড়িতে করে পালাতে চাইছে। তাই পুলিশ গাড়ি চেকিং করার জন্য আসে। আপনারা সবাই নিজের মুখ দেখান। বাসের সব যাত্রী নিজেদের মুখ দেখায়। পুলিশ সব মুখ দেখে চলে যাবে, তখন একজন পুলিশ আকাশকে বলে, এই ছেলে, দাঁড়াও তুমি। আমাকে বলছেন? তোমাকেই। পাশের মেয়েটিকে? আমরা এই ভার্সিটিতে পড়ি, ও ওর নানুর বাড়ি থেকে আসছে, আর আমি আমার বাড়ি থেকে। তার দুজনের কাছে ব্যাগ কেন? পালিয়ে যাওয়ার প্ল্যান না তো? বাড়ি থেকে ঢাকায় যাচ্ছি, ব্যাগ তো সাথে থাকবেই। ভালোই তো কথা বলতে শিখেছিস। তোদের দুজনকেই পুলিশ স্টেশনে নিয়ে যাব, এরপর তোদের বাবা মা এসে ছাড়িয়ে নিয়ে যাবে। দেখুন, তার চেয়ে ভালো হবে আপনি ওর বাবা মায়ের সাথে কথা বলে ব্যাপারটা বুঝে নিন। বাহ, এখন তুই আমাদের আইন শিখাবি? শেখাতে তো হবে, লেডি পুলিশ ছাড়া আপনি ওকে নিয়ে যেতে পারবেন না। ওকে না নিয়ে যেতে পারি, কিন্তু তোকে নিয়ে গিয়ে কি অবস্থা করব তা তুই নিজেও বুঝতে পারবি না। অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান। ওই, তুই আমার থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট চাইছিস? আজকে তো তোকে। কথাটা বলে আকাশের কলার ধরে পুলিশ। এতে করে আকাশ ওই পুলিশকে ঘুষি দেয়। এতে করে পুলিশ অফিসার অনেক দূরে গিয়ে পড়ে। এতে করে বাকি পুলিশরাও মারতে আসে। আকাশ ওদের ইচ্ছে মতো পরিমাণেই মারতে থাকে। এদিকে আরেকজন পুলিশ কন্ট্রোল রুমে কল দিয়ে বলে এই লোকেশনে আরও পুলিশ পাঠাতে। তাই আকাশ নদীকে বলে, নদী, আমার মোবাইলে প্রথমে একটা নাম্বার আছে, ওখানে কল দিয়ে শুধু বলবে হেল্প মি, ব্যাস এইটুকু বলবে, বাকিটা আমি দেখে নেব। এদিকে নদী কল দিয়ে জানিয়ে দেয়। অন্যদিকে ওই জায়গায় 2-3 গাড়ি পুলিশ আসে। পুলিশ আসার 2-3 মিনিট পর ওখানে কিছু কমান্ডো আসে। কমান্ডো এসে পুলিশদের আটকায়। এইসব দেখে নদী কিছুটা ঘাবড়ে যায়। নদী, ঘাবড়ানোর কোনো কারণ নেই, এখন চলো, এরা আমাদের বাড়িতে নিয়ে আসবে।
এদিকে নদী আকাশের সাথে কমান্ডো গাড়িতে উঠে পড়ে। অন্যদিকে পুলিশ অফিসার কিছুই বুঝতে পারলো না কি হলো এখানে একটু আগে। পুলিশ অফিসার অনেক রেগে আছে, কেননা আকাশ ওকে মেরেছে সেই জন্য। গাড়িতে ওরা কোনো কথা বলেনি। নদী সেখানে যাওয়ার কথা ওকে ওখানে নামিয়ে দিয়ে আকাশ ক্যাম্পে চলে আসে। আকাশকে ক্যাম্পে পৌঁছে দিয়ে কমান্ডোর গাড়ি চলে যায়। এদিকে পরের দিন আকাশ ওর বড় অফিসারের সাথে দেখা করে। তুমি এসেছো আকাশ? জি স্যার, বলুন এরপর কি করতে হবে? তোমাকে আরও একটা মিশনে যেতে হবে। কি কথা বলো? স্যার আমার পরীক্ষা আছে 15 দিন পর, তাই। বুঝতে পারছি, তবে এভাবে মিশন তোমার ভার্সিটিতেই হবে। সত্যি স্যার? তাহলে তো অনেক ভালো হবে স্যার, পরীক্ষা দেওয়া হয়ে যাবে এই ফাঁকে। তাই তোমার যেহেতু ওই ভার্সিটিতে অ্যাডমিশন আছে, তাই নতুন করে আর নিতে হবে না। তাই তুমি মোটামুটি কিছুদিন সামলিয়ে না হয় যেতে পারবে। ঠিক আছে স্যার। তাহলে তুমি আসো। আকাশ চলে আসে। এদিকে পরের দিন নদী ভার্সিটিতে আসে। তখন ইরার সাথে দেখা হয়। কি রে, কখন ফিরলি? এই তো রাতেই। আসতে অসুবিধা হয়নি তো? একটু হয়েছিল। কি সমস্যা? তেমন বড় সমস্যা না। ছোট হলেও বল। এদিকে আকাশ বলে দিয়েছে এই কথাগুলো যেন কেউ না জানে। নদী হয়েছে কি আসলে, বাসে আমাকে কিছু ছেলে বিরক্ত করছিল। ও এই ব্যাপার, এটা তো খুব খাটো একটা বিষয়। এই জন্যই তো তোকে বলতে চাইনি ছোট্ট বিষয় বলে। আচ্ছা চল ক্লাসে যাব, আব্বু আজকে তাড়াতাড়ি যেতে বলেছে। কেন রে, কেউ কি দেখতে আসবে? আরে না, আমার পড়াশোনা শেষ না হলে আব্বু বিয়ে দিবে না আমাকে বলেছে। যাক তাহলে তো ভালো, এখন তাহলে ক্লাসে চল। এদিকে আকাশ চলে যায় বাসা খুঁজতে। কিছুদিন খোঁজার পর আকাশ বাসা একটা খুঁজে পায়। 2 রুমের বাসা, সাথে ছোট্ট ড্রয়িং রুম আর কিচেন রুম একটা। বাসা পেয়ে আকাশ ওর বাবা মাকে আসতে বলে। ওনারা পরের দিন রওনা দেয় ঢাকার দিকে। ওনারা তেমন পথ ঘাট চেনে না, তাই ওনারা আর্মি ক্যাম্পে আসে। ওখানে আসাতে সিকিউরিটি ওনাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না, কারণ এখানে আর্মির লোক ছাড়া বাহিরের কেউ আসতে পারবে না। দেখুন, আমার ছেলে আমাদের এখানে আসতে বলেছে। দেখুন, তাহলে আপনার ছেলের নাম বলুন, আর না হয় ওকে কল দিয়ে এখানে আসতে বলেন। আমার ছেলের নাম পারভেজ হোসেন আকাশ। ওহ, আপনারা মেজর আকাশ স্যারের বাবা মা? আসুন আপনারা এখানে বসেন, আমি স্যারকে কল দিয়ে আসতে বলছি। অফিসার আকাশকে কল দেয়। আকাশ কল পেয়ে চলে আসে গেটের কাছে। ওখানে আসতেই বাকি অফিসার আকাশকে সালাম দেয়। স্যার আপনার বাবা মা এখানে। আকাশ ওনাদের কাছে গিয়ে সালাম দেয়। বাবা মা তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। ওই গাড়িতে গিয়ে বসো, আমি তোমাদের বাসায় নিয়ে যাব। তুই তাড়াতাড়ি আসবি কিন্তু। হ্যাঁ মা, আসবো। এদিকে ওনারা গাড়িতে গিয়ে বসে। আকাশ অফিসারের সাথে কথা বলে ওর বাবা মাকে নিয়ে চলে আসে ক্যাম্পের কাছেই একটা ফ্ল্যাটে। ওখানে 5 তলায় আকাশ একটা ফ্ল্যাট নেয়। আকাশ ওর বাবা মাকে নিয়ে উপরে চলে আসে, সাথে ওনাদের ভেতরে নিয়ে যায়। বাবা মা তোমরা এখন রেস্ট নাও, আর এই রুমে তোমরা থাকবে, ওই রুমে আমি থাকবো। তবে আমি মাঝে মাঝে আসবো, আর কোনো কিছুর প্রয়োজন হলে কল দেবে। এখানে সব কিছু আছে, কোনো কিছুর কমতি নেই, তাই কোনো টেনশন করো না। ঠিক আছে, সাবধানে যাবি তুই। এদিকে আকাশ চলে আসে। অন্যদিকে রাতের বেলায় আকাশ বের হয় পুরো শহরটাকে একবার টহল দিতে। তখন পথের মধ্যে আকাশ ওই দিনের পুলিশ অফিসারকে দেখতে পায়, তাই ওনার কাছে যায়। কেননা ওই অফিসার আজকেও একটা ছেলের সাথে বাজে ব্যাপার করছে। আকাশ ওখানে গেলে পুলিশ অফিসার সালাম দেয়। আকাশের মুখ বাঁধা ছিল, তাই চেহারা দেখতে পাচ্ছে না। এখানে কি হচ্ছে? এই ছেলেটা কি দোষ করেছে? স্যার, এই ছেলেটা আমাদের থেকে পালাতে চেয়েছিল, পরে ওর পিছু ধাওয়া করে ওকে ধরি, আর পকেটে হেরোইন পাই। কিরে, কথাটা কি সত্যি? আকাশ ওই ছেলেটাকে জিজ্ঞেস করে জানতে পারে পুরোটাই মিথ্যে, কেননা ওই ছেলেটা ঘুষ দিচ্ছে না বলে একে এইভাবে হয়রানি করা হচ্ছে। স্যার, এই ছেলেটা মিথ্যে বলছে। আমি বুঝতে পেরেছি। এই ছেলে তুমি যাও। আকাশের কথায় ছেলেটা চলে যায়। অন্যদিকে আকাশ পুলিশ অফিসারের ডিটেইলস নিয়ে যায়, কেননা এই অফিসার ভালো না, তাই আকাশ এর একটা ব্যবস্থা করবে। তাই অফিসার আকাশকে বলে, স্যার আপনি ওই ছেলেটির কথা বিশ্বাস করছেন কেন? হ্যাঁ, কারণ ওই অফিসার মুঠো ভালো না। তাই তুমি একটা কাজ করো, ডিসি অফিসারের সাথে কথা বলে এই অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করার ব্যবস্থা করো। আপনি যখন বলেছেন তাহলে আমি সকালে কথা বলবো। তাহলে এখন গাড়ি ক্যাম্পের দিকে নাও।
গাড়ি ক্যাম্পের দিকে চলে যায়। এদিকে পরের দিন সকালে ডিসির সাথে কথা বলে ওই অফিসারের ডিটেলস দিয়ে দেয়, আর এইও বলে দেয় যেন ওকে চাকরি থেকে বের করে দেয়। কিছুক্ষণ পর বড় অফিসার আকাশকে ডেকে পাঠায়। আমাকে ডেকেছেন? তোমাকে ডেকেছি ওই মিশনের ব্যাপারে বলার জন্য। জি স্যার, বলেন। তোমাকে আরও একটা মিশনে যেতে হবে। ঠিক আছে, তা না হয়ে গেলাম। তাহলে এখনই যাওয়ার প্রস্তুতি নাও। ওকে স্যার। আকাশ কয়েকজন অফিসার নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ভার্সিটিতে ইরা বসে আছে নদীর জন্য, কেননা ওরা আজকে ঘুরতে যাবে সেই জন্য। এদিকে ওরা ঘুরতে বের হয়, অন্যদিকে আকাশ অফিসারের দের নিয়েই বেরিয়ে পড়ে। ওরা একটা ঘন জঙ্গলের মধ্যে ঢুকে যায়। ওরা এখানে পুরো জঙ্গলে সার্চ করতে থাকে। কিছু দূর যাওয়ার পর ওরা একটা জঙ্গলের ভেতর একটা কুঁড়ে ঘর দেখতে পায়। সেজন্য ওরা ওই কুঁড়ে ঘরকে চারপাশ ঘিরে নেয়। এরপর আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকে। এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর কয়েকজন লোক বেরিয়ে আসে ওই কুঁড়ে ঘর থেকে। এরপর ওরা মাইক্রোস্কোপ দিয়ে দেখে ওই লোকগুলোর হাতে একটা ব্রিফকেস আছে। ওই ব্রিফকেসের ভেতর একটা বোম রাখা আছে। তাই ওরা কিছুটা সাবধান হয়ে যায়, কেননা এই জায়গায় ওই বোমটা ফাটলে 1 কিলোমিটার পর্যন্ত ক্ষতি হতে পারে। যা করতে হবে সাবধানের সাথেই করবে, কোনো ভুল যেন না হয়। সবাই এক এক করে নিশানা লাগিয়ে ওদের শ্যুট করো। ওকে স্যার, তাই করছি। ওরা এক এক করে শ্যুট করে ভেতরে গেলে সাথে ওই লোকটার হাত থেকে ব্রিফকেসটা নিয়ে নেয়, সাথে ওর অফিসারের কাছেও দেয়। অন্যদিকে আকাশ ভেতরে যায়। ভেতরে গিয়ে কাউকে খুঁজে পায়নি সে, তাই ওর বড় অফিসারকে কল দেয়। স্যার, আমরা বিটকেস তো পেয়ে গিয়েছি, কিন্তু তার সাথে 3 জন লোককেও পেয়েছি। কি বলো? ওখানে তো প্রায় 15 জন লোক থাকার কথা। ভালো করে খোঁজো, হয়তো কোথাও পেতেও পারো। ঠিক আছে স্যার, আমি চারপাশে দেখছি। ওরা চারপাশে আরও তাকিয়ে দেখতে থাকে, কেননা ওনার কথা অনুযায়ী ওরা দেখতে থাকে। এদিকে আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। ওরা কোনো লোকের দেখাই পেল না। একটু হাত হতেই ওই ঘরের ভেতর থেকে আলো আসতেছে, কেননা ওই ঘরের মাটির নিচ থেকে কয়েকজন লোক বেরিয়ে আসে। তা দেখে ওরা আশ্চর্য হয়ে যায়, কেন ওরা ঘরে কোন গুপ্ত দরজা খোলার জন্য কোনো কিছু পায়নি। ওরা বেরিয়ে আসতে আকাশ ওদেরকে শ্যুট করে মেরে ফেলে এবং ওদের মোবাইলের সাহায্যে আবারও দরজা খুলে দেয়। দরজা খুলে 2 জন অফিসার বাইরে থাকে আর বাকি লোকগুলো ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে ওরা অনেক খোঁজাখুঁজির পর দেখতে পেল ইরা ও নদীকে। ওদের দেখে আকাশ কিছুটা অবাক হয়। কি ব্যাপার, এরা এখানে কেন? স্যার, আপনি কি ওদের চেনেন? আগে এদের বাইরে বের করো, সেফ জায়গায় নিয়ে যাও। আমি ভিতরে আরও খুঁজে দেখি। ঠিক আছে স্যার। আকাশ ভেতরে গিয়ে দেখতে থাকে, অন্যদিকে বাকি অফিসার বের হয়ে যায়। অন্যদিকে যতই আকাশ ভেতরে যায় ততই সব রহস্য মনে হচ্ছে। ওখানে যা কিছু আছে সব আকাশ নিয়ে নেয়। তার বাহিরে এখানে কিছু বোমাও পায়, তাই আকাশ ওই বোমাগুলো বিভিন্ন জায়গায় সেট করে দেয়। ওই বোমাগুলো বেশি পাওয়ারফুল নয়, তবে এই জায়গায় ধ্বংস করার জন্য ঠিক আছে। সব কিছু সেট করে আকাশ বের হয়ে যায়, রিমোট দিয়ে ব্লাস্ট করে দেয়। ওরা ওখান থেকে গাড়িতে এসে বসে। আপনারা কে, আর ওরা আপনাদের তুলে নিয়ে এসেছে কেন? জানি না আমরা। আপনাদের ঠিকানা দেন, আমাদের অফিসার আপনাদের পৌঁছে দিয়ে আসবে। ইরা ও নদী ঠিকানা দিলে ওদের বাড়িতে পৌঁছে দেয়। এদিকে ইরা বাড়িতে গেলে ওর বাবাকে দেখতে পায়, তাই ওর বাবাকে জাগিয়ে ধরে কান্না করতে থাকে। কি হয়েছে তোর ইরা? এইভাবে কান্না কেন করছিস? আব্বু, কতগুলো লোক আমাদের কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল জঙ্গলে। এরপর ওখান থেকে কয়েকজন আর্মি লোক আমাদের বাঁচায়। তার মানে তোকে আকাশই বাঁচিয়েছে? আব্বু, এই আকাশটা আবার কে? আকাশ হচ্ছে আর্মির মেজর, অনেক বুদ্ধিমান ছেলে, তার সাথে সব কিছুতে এক্সপার্ট। আমি ওকে পাঠিয়েছি একটা ব্রিফকেস উদ্ধার করার জন্য, কিন্তু ও যে তার সাথে তোকে উদ্ধার করে আনবে আমি ভাবতেও পারিনি। আমি কালকেই ওকে ধন্যবাদ জানাবো। না আব্বু, এমনটা করবে না। কেন মা, জানালে কি হবে? তাহলে তো ওই ছেলেটা জেনে যাবে আমি তোমার মেয়ে, কিন্তু ওদের কারো চেহারাই তো আমি দেখতেই পাইনি। দেখবি কি করে? ওরা হচ্ছে আর্মি স্পেশাল ফোর্স, ওদের চেহারা দেখা তো এত সহজ না। তা আব্বু, তুমি যে অফিসারের নাম বলছো ওর ছবি দেখাবে আমাকে? কি ব্যাপার বলতো, তুই কি ওই অফিসারকে পছন্দ করে ফেলেছিস নাকি? একটু একটু। এত সাহস এই অফিসারের? ওর ছবি নেই, তবে চিন্তা করিস না,
তুই ওকে অবশ্যই দেখতে পাবি। কি করে আপু? একটু অপেক্ষা কর, তাহলেই হবে। এইদিকে আকাশ ক্যাম্পে ঢুকে সব কিছু চেঞ্জ করে দেয়। তার সাথে ভাবতে থাকে, এই মেয়েটিকে এখানে এনে ওদের কী লাভ হতে পারে বুঝতে পারছি না। পরের দিন সকালে আকাশ ওর বড় অফিসারের কাছে যায় এবং ওর ভার্সিটির মিশনে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আকাশ, তুমি এখন যে কয়েকদিন ওখানে থাকবে ততদিন তুমি বাড়িতে আসা যা করবে, যাতে করে কেউ বুঝতে না পারে। ওকে স্যার, তাই হবে। আকাশ ওখান থেকে সব কিছু নিয়ে চলে আসে, কেননা এখানে আবার কবে আসবে তার ঠিক নেই। তাই প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে পড়ে ও বাড়িতে চলে আসে। ওখানে ওর বাবা মা তখন দুজনে টিভি দেখছিল। আকাশকে দেখে ওনারা খুশি হয়। আকাশ, তুই ভিতরে আয়। আর তোর সাথে এইগুলা কি এনেছিস? আম্মু, এইগুলো হাতিয়ার, এইগুলো দিয়ে অনেক কাজ করা বাকি আছে, তাই নিয়ে এসেছি। এখন আমাকে ভাত দাও, আমি ভাত খেয়ে ঘুমাবো। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়। আকাশ ফ্রেশ হয়ে আসলে খাবার খেয়ে শুয়ে পড়ে। রাতে ঘুম থেকে উঠে ওর বাবা মায়ের সাথে কথা বলে। কথা বলতে বলতে ওনাদের ঘুম পেয়ে গেলে ওনারা নিজেদের রুমে চলে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আকাশ বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে, কেননা 5 দিন পর আকাশের পরীক্ষা। তাই এই কয়েকদিন ভালো করে ক্লাস করতে হবে। মূলত আকাশের ছুটি হচ্ছে পরীক্ষার জন্য, শুধুমাত্র ভার্সিটিতে কি হচ্ছে না হচ্ছে তা দেখার জন্য আকাশকে এখানে বলেছে। ওই দিন আকাশ গেট দিয়ে ঢুকছে, সাথে চারপাশে তাকিয়ে দেখতে থাকে, কেননা চারপাশে সবটা অনেক পাল্টে গেছে, তার সাথে পরিবেশটাও। কেননা এখন আগের চেয়ে বেশি ঝামেলা হয় ভার্সিটিতে। আকাশ ভেতরে ঢুকতে ইরার সামনে পড়ে। ওই, তুই এতদিন কই ছিলি? এই, আমি তোর সিনিয়র, একটু সম্মান দে, নয়তো নয়তো কি করবি? অনেক কিছু দেখতে পারবেন। এখন সামনে থেকে সরো। না সরলে কি করবি? আগের মতো সবার সামনে কিস করব। তোর সাহস তো কম না। সাহসে দেখেছেন কি? তুই জানিস আমি কে? তা জেনে আমি কি করব? আমি চাইলে তোকে সারা জীবন জেলের ভাত খাওয়াতে পারি। আমি চাইলে তোমাকে বউ হিসাবে। তোর সেই স্বপ্ন কখনো পূরণ হবে না, কেন হবে না? কারণ আমি একজনকে পছন্দ করি। কি? কে সে? তা তোকে কেন বলবো? এখন সামনে থেকে সরে দাঁড়া, নয়তো ভালো হবে না। আমার দেরি হয়ে যাচ্ছে, ক্লাস আছে। তোমার সাথে পরে কথা বলবো। তোর সাথে কথা বলতে আমার বইয়ে গিয়েছে। আচ্ছা, একটা কথা বলবো? কি কথা? আমি কি দেখতে খারাপ? ইরা আকাশের কথায় ভালো করে তাকিয়ে দেখতে থাকে। দেখার পর বলে, কই, না তো, দেখতে তো ভালোই লাগছে। বডি ফিটনেস কি খারাপ? না, তাও তো ঠিক আছে। হাইট? আমার থেকে 6 থেকে 8 ইঞ্চি লম্বা আছেন। তাহলে আমাকে ভালোবাসতে তোমার ক্ষতি কি? কারণ আছে। কি কারণ তা একটু বলা যায়? কারণ হচ্ছে তুই 1 নম্বরে বেকার, তার সাথে এখনও পড়াশোনা শেষই করতে পারিসনি, তার উপর থাকছিস গ্রামে, তার উপর কৃষকের ছেলে। তোকে বিয়ে করে কি আমি সারা জীবন ওই রোদে ধানের নিচে জীবনটা শেষ করব নাকি? এদিকে ইরার কথা শুনে আকাশ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এরা তো ঠিকই বলেছে, যদিও আমি বেকার নই, কিন্তু এরা জানে আমি বেকার। তার উপরও শহরের মেয়ে, গ্রামের রোদে কাজ করতে পারবে না। তার উপর আমি পড়াশোনা করি। আর আমি এতদিন ধরে ওকে কি বলটাই না বুঝেছি। অনেক অনুতপ্ত হচ্ছে নিজের প্রতি আমার। ওই, কি ভাবছিস? কিছু ভাবছি না, দেখি আমি কি করতে পারি। তোকে আর ভাবতে হবে না, আমি মনে মনে একজনকে ভালোবেসে ফেলেছি। কি? কাকে ভালোবাসো? তোকে কেন বলবো? সময় হলে তোর সাথে পরিচয় করে দিব। এখন তোর ক্লাসে যা। কথাটা বলেই ইরা ওখান থেকে চলে আসে। অন্যদিকে আকাশ ভাবতে থাকে, কি মেয়ে রে বাবা, আমি যে ওর সিনিয়র মনে হয়, কথাটা ও জানে না। তার উপর কাকে ভালোবাসলো কিছুই তো বুঝতে পারলাম না। আকাশ চলে যায় ওর ক্লাসে। এইদিকে ইরা ওর বাবার কাছে যায়। আব্বু, ও আব্বু, কি হয়েছে? একটা কথা বলার ছিল। কি কথা, তাড়াতাড়ি বল। আমার বিয়ে দিবে কবে? ইরার মুখে এমন কথা শুনে উনি তো চমকে ওঠে। কি বলছিস কি তুই? তোর এখনো বিয়ে করার বয়সই তো হয়নি। কি বলছো তুমি? ঠিকই তো বলছি। তুমি জানো আমার প্রায় সব বান্ধবীর বিয়ে হয়ে গিয়েছে। সুমি, সেজুতি, রিয়া, টিনা, ওদের একটা করে বেবিও আছে। কি জ্বালায় পড়লাম রে বাবা। আব্বু, বাবা না, মেয়ে হবে। তোকে কোন ছেলে বিয়ে করবে শুনি? আহ,
চিন্তা কেন করছো? তার জন্য তো তোমার অফিসার আছেই। আমার অফিসার মানে? ওহো মা, কী যে বলো না! ওই রাতে যে অফিসার আমাকে বাঁচালো, আমি তো তার কথা বলছি। তা ওই ছেলে তোকে কেন বিয়ে করতে যাবে? কেন আব্বু, আমি কি দেখতে খারাপ নাকি? বেশি মোটা? না রে মা, তা কেন হবে? কিন্তু ওই ছেলের কাজ কত রিস্ক, যদি কোনো একটা অপারেশনে গিয়ে আর... আব্বু, এভাবে তুমি বলো না তোমার হবু জামাইয়ের ব্যাপারে। তাহলে কি করে বলবো? তুমি ওকে রাজি করাবে, নয়তো ওকে চাকরি থেকে বের করে দিবে। ওইসব আমি পারবো না। ও একজন মেজর, ওকে চাকরি থেকে বের করে দিতে গেলে কয়েকটা কারণ দেখাতে হবে। তারপর ওর উপর কেস করে ওকে চাকরি থেকে বের করে দেওয়া যাবে। তাও এসব করতে 1 মাসের বেশি সময় লাগবে। কি বলছো কি আব্বু? তুমি ওই ছেলের সাথে আমার পরিচয় করিয়ে দাও, আমি ওই ছেলেকে যে করে হোক রাজি করিয়ে নিব। কিন্তু ওই ছেলে তো এখন মিশনে আছে। হ্যাঁ, তোদের ভার্সিটিতে ও আছে। তুই যদি খুঁজে বের করতে পারিস তাহলে বের করে নে। সত্যি আব্বু? ও আমাদের ভার্সিটিতে? তাহলে তুমি কোনো টেনশনই নিও না, তোমার জামাইকে আমি খুঁজে বের করবই। আচ্ছা, আমার লেট হচ্ছে, আমি গেলাম। ইরার বাবা চলে যায়। অন্যদিকে আকাশ ক্লাস শেষ করে চলে আসে। এদিকে 3 দিন কেটে যায়। আকাশ 2 দিনের দিন পরীক্ষা দেবে, তাই ও একবার ওর বড় অফিসারের সাথে দেখা করার জন্য এসেছে। স্যার আসবো কি? হ্যাঁ, ভিতরে আসো আকাশ। তো বলো, তোমার খবর কি? এই তো অনেক ভালো। এদিকে কি অবস্থা? এদিকের অবস্থা ভালো হলেও আমার বাড়ির অবস্থা তেমন একটা ভালো না। কেন স্যার, কি হয়েছে বাড়িতে? আমার মেয়েটা বড় যেদি। কেন স্যার, কি করেছে? আমার মেয়েটা কি তোমাকে বিয়ে করতে চায়। এই কথা শুনে আকাশের কাশি চলে এলো, তাই বড় অফিসার আকাশকে পানি খেতে দেয়। এই নাও পানি খাও। আমার মেয়ের কথা শুনে আমারও এরকম অবস্থা হয়েছিল। উনি আমাকে কেন ভালোবাসতে যাবে? তা আমি জানি না। এখন তুমি রাজি হয়ে যাও আকাশ। তা তো সম্ভব না। কেন সম্ভব না? দেখো, আমার মেয়ে কোনো অংশে কম না। কথাটা তা না তাহলে কি আকাশ বলো? স্যার, আমি আমাদের বাসের একটা মেয়েকে ভালোবাসি, তাই আমি ওকেই জীবনসাথী হিসেবে করতে চাই। কিন্তু ওই মেয়ে... ও এখনো কিছু জানায়নি। ও চায় আমি যেন চাকরি করি, তারপর ও ভেবে দেখবে। তার মানে ও এখনো তোমার পরিচয় জানে না, তাই তো? না, আর আমি পড়াশোনা শেষ হলেই ওকে সব সত্যিটা জানাবো। তাহলে আমার মেয়ের কি হবে? স্যার, আমি তো জানি না। কাল থেকে পরীক্ষা শেষ হলে আমি মিশন শুরু করব। 10 দিন লাগবে শেষ হতে। বেস্ট অফ লাক আকাশ। এদিকে আকাশ চলে আসে ওর বাড়িতে। এদিকে বড় অফিসার ভাবছে বাসায় গিয়ে ওনার মেয়েকে কি জবাব দেবে, তাই উনি বাসায় আসে। বাসায় আসার পর ইরা জিজ্ঞেস করে, আব্বু, কথা কি হলো তোমার ওই বাহাদুর অফিসারের সাথে? হ্যাঁ, হয়েছে কথা। তো কি বলছে তোমার ওই অফিসার? ও নাকি একটা মেয়েকে ভালোবাসে, আর ওই মেয়েকেই বিয়ে করতে চায়। কি বলছো কি আব্বু? আমি তো বিয়ের আগে স্বামীহারা হয়ে গেলাম। সেটা আবার কেমন করে হয়? তুমি বুঝবে না, এখন ওই অফিসারের নাম্বার দাও, আমি নিজে ওর সাথে কথা বলবো। দেখ মা, উল্টোপাল্টা কোনো কথা কিন্তু বলবি না। বলবো না, এখন নাম্বারটা দাও আমাকে। ইরা ওর আব্বুর থেকে নাম্বার নিয়ে কল করে। কিছুক্ষণ কল করার পর আকাশ কল রিসিভ করে। কে বলছেন? তার আগে এটা বলেন, ফোন ধরতে এত সময় কেন লাগে? আমার কালকে পরীক্ষা, তাই পড়তে বসছি। কিন্তু আপনি কে? এইভাবে রেগে কেন গেলেন? ওই, তুই কোন মেয়েকে ভাবছিস? আপনার মাথা ঠিক আছে তো? কি আজে বাজে কথা বলছেন? দেখুন, আমার পরীক্ষা, তাই আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না। কথাগুলো বলে আকাশ কল কেটে দেয় এবং ফোন সাইলেন্ট করে রাখে। এখন হয়তো আপনার আকাশ আর ইরার প্রেম কাহিনী নিয়ে গুলিয়ে ফেলেছেন, তাই তো? তাহলে আগে সমাধান আপনাদের খুলে বলি, নয়তো আপনারা গল্প বুঝতে পারবেন না। আকাশ যাকে ভালোবাসে সে হচ্ছে ইরা, কিন্তু ইরা যে ওর বড় অফিসারের মেয়ে তা এখনও আকাশ জানে না। সেজন্য আকাশ ওর বড় অফিসারের মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছে না। আর বাকি রইল ইরার ব্যাপারটা। ইরা আকাশকে ভালোবাসে না। ও কৃষি, বেকার আর পড়াশোনা করে না বলে ইরা আকাশকে ভালোবাসে না। কিন্তু ইরা ভালোবাসে ওই ছেলেটাকে, যে ছেলে ইরাকে বাঁচিয়েছে জঙ্গলের ভেতর থেকে।
আর ইরাও ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তাই এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে ওরা, কিন্তু দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু এখন ওরা পরিচয় না জেনে, কিন্তু যখন ওরা পরিচয় পাবে তখন ওদের মধ্যে কেমন ভালো লাগা কাজ করবে তা আপনারা পরের পর্বে আশা করি জানতেই পারবেন। তাই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আম্মু আব্বু, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, দোয়া করো আমাকে। দোয়া করি তুই অনেক ভালো রেজাল্ট করতে যেন পারিস। তাহলে আমি চাই। আমিও দোয়া করি আকাশ। তাহলে আমি চাই। এদিকে আকাশ মোবাইল নিয়ে বেরিয়ে পড়ে। ভার্সিটি এখন অন্য সব ক্লাসের জন্য বন্ধ, কেননা যেদিন যেদিন আকাশের পরীক্ষা হবে ওই দিন ভার্সিটি বন্ধ। আকাশ ভিতরে গিয়ে ওর রুমে বসে যায়। কিছুক্ষণ পর গার্ড আসে। উনি এসে সবার কাছ থেকে মোবাইলটা কালেক্ট করে নিয়ে যায় এবং একটা বাক্সে রেখে দেয়। সবাই নিজেদের মোবাইল বন্ধ করে ওখানে রাখে, শুধু আকাশ ওর মোবাইলটা বন্ধ করেনি। তার কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে আকাশের কল চলে আসলে ওকে পরীক্ষা বন্ধ করে দিয়ে হলেও ওখানে যেতে হবে। সেজন্য আকাশ গার্ডের সাথে এই কথাটা শেয়ার করায় উনি রাজি হয়। আকাশের পরিস্থিতি ভেবে আকাশ পরীক্ষা দিচ্ছি তো। 2 ঘন্টা পর আকাশের ফোন বেজে ওঠে। এতে করে পুরো রুমে সবাই আতঙ্কিত, কেননা মোবাইল নিয়ে ধরা খেলে সাথে সাথে তাকে পরীক্ষা থেকে বঞ্চিত করা হবে। তাই সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। কিন্তু আকাশের রিংটোন পরিচিত, তাই আকাশ নিজের সিট থেকে উঠে কল রিসিভ করে। জি স্যার বলেন। তোমাকে পরীক্ষার সময় ডিস্টার্ব করাটা ঠিক হয়নি, কিন্তু তুমি যেখানে পরীক্ষা দিচ্ছ ওই ভার্সিটিতে বোম লাগানো আছে। তাই ওই ভার্সিটির যে যে রুম পরীক্ষা হচ্ছে ওই সবগুলো রুম ডেঞ্জার হয়ে আছে। কি বলছেন কি স্যার? হ্যাঁ, ঠিকই বলেছি। তাই তুমি বাকি ছাত্রছাত্রীদের তাড়াতাড়ি ভার্সিটিতে খালি করতে বলো। আপনি প্রিন্সিপাল স্যারকে জানিয়েছেন? জানিয়েছি, উনি বাকি রুম খালি করে আসতেছে। মাইকে বলতে পারছে না, কারণ পরীক্ষার জন্য সবগুলো মাইক বন্ধ। তাই তাড়াতাড়ি করো। আকাশ কল কেটে দিয়ে গার্ডকে গিয়ে কথাটা বলে। গার্ড বেল বাজিয়ে সবাইকে তাড়াতাড়ি বলে রুম ফাঁকা করে এক্ষুনি ইউনিভার্সিটি খালি করতে। ছাত্রছাত্রীরা কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি করে রুম খালি করে দেয়। অন্যদিকে ওখানে বোম স্কোয়াড এসে বোম খুঁজতে থাকে, আর অন্যদিকে আকাশ কন্ট্রোল রুমে গিয়ে সিসিটিভি দেখতে থাকে। কে এই কাজটা করতে পারে, কারণ দিনের বেলায় বোম লাগানো সম্ভব না, তাই রাতের ভিডিওগুলোই দেখতে থাকে, কিন্তু কোনো রকমে কিছুই পেল না। এদিকে পুরো ভার্সিটি থেকে 10টি টাইম বোম উদ্ধার করা হয়। আর্মির লোক এসে বোমগুলো নিয়ে যায়, সাথে বোমগুলো ডিফিউজ করার নিয়ে যায়। ওই দিন সবাই আকাশকে বাহবা দেয়, কেননা বোমগুলো 30 মিনিটের মধ্যে ফাটার কথা ছিল। পরীক্ষা শেষ হওয়ার আগেই আকাশ ওই দিন পরীক্ষা দিয়ে চলে আসে। ওই দিন রাতে আবারও ইরা কল দেয়। কেমন আছো বেবি? সরি, আমার নাম বেবি নয়, বুঝলেন? আমি তো একটু আদর করে বলছি। আচ্ছা, আমরা কি দেখা করতে পারি? কখনো না। কেন? কেন, স্যার আপনাকে কিছু বলেনি? বলেছে তো, কিন্তু তুমি আমার সাথে একবার দেখা করো। দেখুন, কালকে তাহলে সময় পাবো। কোথায় আসতে হবে বলেন? সত্যি আসবেন? তাহলে কফি শপে চলে আসবেন। ঠিক আছে। এদিকে পরের দিন ইরা অনেক সেজে চলে আসে কফি শপে। ওখানে আকাশও আসে। আকাশ ওখানে এসে ইরাকে দেখতে পায়, তাই ইরার সামনে গিয়ে বসে। কি ব্যাপার, আজকে এত সুন্দর করে সেজে এসেছো? কি ব্যাপার বলো তো? ওই, তা কি তোকে বলতে হবে? আমাকে কেন বলবে? তা কার জন্য এসেছো গো? ওই, আমি আমার হবু বরের সাথে মিট করতে এসেছি। কিন্তু তুই এখানে কেন এসেছিস? আমি তো তোমাকে দেখে এখানে এসেছি। হে খোদা, এই ছেলের মাথায় একটু বুদ্ধি দাও। 2 হাত তুলে মনে মনে বলে, এই যে 2 হাত তুলে কি চাইছো? তুই কখন বিদায় হবি এখান থেকে? ও যদি তোকে দেখে তাহলে কি না কি ভাববে আমার সম্পর্কে। বাবলি বাবু, আমি তো তোমাকে অন্য কারো হতে দিব না। এদিকে ইরা ফোন বের করে কল দিতে থাকে, কিন্তু কেউ কল রিসিভ করছে না। তাই ইরা অনেক বিরক্ত হচ্ছে। দেখলে তো, যাকে কল দিচ্ছ সে কিন্তু মনে হয় না আসবে এখানে। তোর জন্য হয়তো চলেই গিয়েছে। আমার জন্য? তোর জন্য। থ্যাত। ইরা চলে গেল। এদিকে আকাশ ফোন বের করে দেখে ওই মেয়েটার কতগুলো কল দিয়েছে, তাই আকাশ রিপ্লাই কল দেয়। এই যে, কোথায় আপনি? আপনি একটা কথা বলবেন না? আপনার জন্য কতটা সময় আমি এখানে বসেছিলাম, তার উপর কলও দিলাম। আসলে মোবাইল তো সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। এখন কোথায় আছেন? আমি চলে যাচ্ছি। কি বলছেন, দেখা করবেন না? আমি তো সে কখন থেকে বসে আছি। আজকে আর পারবো না।
এদিকে ইরাও চলে যায়, অন্যদিকে আকাশ বাসায় চলে আসে। পরের দিন আকাশ পরীক্ষা দিতে যায়। এদিকে আকাশের পরীক্ষা শেষ হয়ে যায়। তারপরের কয়েকদিন পর আকাশ ভার্সিটিতে আসে। তা তোমার হবু বরের সাথে দেখা কি হলো? না, তোর জন্য আমি দেখা করতে পারিনি। আমি কি করলাম? কারণ ওই দিন তুই আমার মুডটাই নষ্ট করে দিলি। আমার ওকে খুঁজতে হবে। এদিকে 15 দিন কেটে যায়। ইরা এখনও আকাশের সাথে দেখা করতে পারেনি। এদিকে ইরার বাবা ইরাকে বলে, তা ওর সাথে কি তোর দেখা হলো? না আব্বু, কেন মা, ও কি দেখা করতে চায়নি? সে তো দেখা করতে চায় না। আমি ওই ছেলেকে আর দেখবই না। তুমি ওর সাথে আমার বিয়ে দাও, তাও 10 দিনের মধ্যে। কি বলছিস মা, ও যদি রাজি না হয়? তুমি 10 দিনের মধ্যে যদি বিয়ে দিতে না পারো, তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিব। কি বলছিস মা, এমনটা করিস না, আমি দেখছি ওর সাথে কথা বলে। মনে রাখবে 10 দিন। এদিকে ইরার আব্বু আকাশকে অফিসে আসতে বলে। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, তুমি আমাকে বাঁচাও। স্যার আপনার কি হয়েছে? আমার না, আমার মেয়ের। কি হয়েছে ওনার? ও বলেছে তোমার সাথে যদি ওর বিয়ে না দিতে পারি তাহলে নাকি ও গলায় দড়ি দিবে। কি বলছেন স্যার? হ্যাঁ, ঠিক বলছি। এখন প্লিজ আমাকে বাঁচাও, নয়তো আমার মেয়ের কি হবে। এখন কি করব স্যার? একদিকে আমার ভালোবাসা। দেখো, তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে না। সে তো আমি বেকার বলে। আমি ওকে কালকেই বলবো, যদি এরপরও রাজি হয় তাহলে আমি ওকে বিয়ে করব। আর যদি রাজি না হয় তাহলে? আপনার মেয়েকে না হয় করব। ঠিক আছে, তাই করো। এদিকে আকাশ চলে আসে। অন্যদিকে আজকের সব কথা ইরার আব্বু ইরাকে বলে। বাবা, দোয়া করি ওই মেয়ে যেন রাজি না হয়। তুইও পারিস বটে। পরের দিন সকালে আকাশ চলে আসে ভার্সিটিতে। ওখানে ইরাকে দেখতে পায়, তাই ইরার সামনে যায়। তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? তুমি তো বলেছিলে আমি চাকরি পেলে আমাকে ভালোবাসবে, আর আমাদের পরিবার 2 মাস হলো ঢাকায় থাকে, ওখানে ফ্ল্যাট নিয়েছে। এখন তোমার কি বলার আছে বলো। সত্যি কথা বলতে আমি তখন তোমাকে এই কারণে ভালোবাসিনি। কারণটা হচ্ছে তুমি বেকার ছিলে। তারপর আমি গ্রামে থাকতে পারবো না। এখন তোমার সব কিছু ঠিক হয়েছে, চাকরিও আছে, বাবা মাও আছে, কিন্তু আমি নেই। মানে? মানে হলো আমি তো একজনকে ভালোবাসি, আর তাকেই বিয়ে করব। তুমি এখনো যাকে দেখোনি তাকে বিয়ে করে নেবে? হ্যাঁ, কারণ ওই ছেলে আমাকে বাঁচিয়েছে তাই। আর তুমি চাকরি করলেও আমার কিচ্ছু করার নেই। এদিকে আকাশ কোনো কথা না বলেই চলে আসে। অন্যদিকে আকাশ বাসায় আসে। ওখানে এসে বড় অফিসারকে কল দিয়ে জানিয়ে দেয়। তবে তার সাথে এটাও বলে আকাশের ছবি যেন ইরাকে না দেওয়া হয়। এদিকে ইরার বাবা তাই করলো। 7 দিন পর ওদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। তাই শপিং করার জন্য আকাশ ওর বাবা মাকে নিয়ে চলে আসে। অন্যদিকে ইরাও ওর বাবা মাকে নিয়ে আসে। কিছুক্ষণ থেকে ইরার বাবা চলে যায়। ওরা যে যার মতো করে শপিং করছে। অন্যদিকে আকাশ তখন ইরাকে দেখতে পায়। আরে তুমি এখানে? কিন্তু তুমি কি করে এলে? আমার বিয়ে ঠিক হয়েছে, তাই বিয়ের কেনাকাটা করতে এসেছি। কংগ্রাচুলেশন। কয় তারিখে? 23 তারিখে। তা তোমার? আমারও সেম 23 তারিখে। তবে ভালোই হয়েছে, তুমি বিয়ে করে সুখী থেকো। আর আমি তো অনেক খুশি। কেন? কারণ আমি যাকে ভালোবাসি তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। কংগ্রাচুলেশনস। সত্যি তোমাকে যে ছেলে বিয়ে করবে সে অনেক লাকি হবে। জানি না কতটা লাকি হবে, অনেক ভালো। কিন্তু কি করব বলো, তুমি চাকরির কথা আগে বলনি। কারণ আমার বাবা একজন বেকার ছেলের হাতে তো আমাকে তুলে দিবে না, বুঝতেই তো পারছো। আচ্ছা, একটা রিকোয়েস্ট করব, যদি রাখতে। কি বলো? আমার সাথে যার বিয়ে হবে যদি তুমি ওর জন্য শাড়ি পছন্দ করে দিতে তাহলে। আমার সব কেনা শেষ, আব্বু নিজে নিয়ে গিয়েছে সব কিছু। তাহলে চলো, তোমার বউয়ের সব কিছু কিনে দিচ্ছি। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দিতে হবে না, চলো। এরপর যা যা লাগে ইরা ওর পছন্দ অনুযায়ী কিনে দিতে থাকে। সব কিছু কেনা হয়ে গেলে ইরা চলে যায়। অন্যদিকে আকাশ ওইগুলো নিয়ে চলে আসে বাসায়। এদিকে বিয়ের দিন প্রায় চলে এলো। পুরো বাড়িটা সাজানো হলো। তার সাথে ইরার আব্বু কিছু অফিসারকেও দাওয়াত করলো। এদিকে বিয়ের দিন এগোতে লাগলো। অন্যদিকে আকাশ ইরাকে হারানোর ভয়ে মন মরা হয়ে বসে থাকে। তখন আকাশের আব্বু ও আম্মু আসে। কি হয়েছে আকাশ, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? না, এমনিতেই বসে আছি। তোর বিয়ে আর তোর এই অবস্থা? তোমরা তো জানো আমি যে মেয়েকে বিয়ে করতে চেয়েছি ও তো আমাকে ভালোবাসে না।
আর যাকে আমি ভালোবাসি না তাকে আমার এখন বিয়ে করতে হচ্ছে। কি করবি বল? ওই মেয়ের জন্য তো তুই তোর জীবনটা নষ্ট করতে পারিস না। হ্যাঁ আম্মু, তাই রাজি হয়ে গেলাম। আমি ইরাকে না পেয়ে যে কষ্ট পেয়েছি, তাই আমি চাই না বড় স্যারের মেয়েটাও সেই কষ্ট পাক। তাহলে এভাবে মন খারাপ করে থাকিস না। ঠিক আছে, থাকবো না। কালকে তো যেতে হবে ওদের বাড়িতে। আমি বইয়ের জন্য কেনা সবকিছু পাঠিয়ে দিয়েছি, যাতে করে কাল কোনো সমস্যা না হয়। এখন তাহলে ঘরে আয়। চলো। পরের দিন আকাশ গাড়ি নিয়ে কমিউনিটি সেন্টারে আসে, কেননা শহরে বেশিরভাগই বিয়ে কমিউনিটি সেন্টারে হয়ে থাকে। এদিকে আকাশকে একটা জায়গায় বসানো হলো আর ইরাকে অন্য একটা জায়গায়। ওরা ওখানে বসে আছে, কিন্তু কেউ কারো মুখটা এখনও দেখেনি। কিছুক্ষণ পর কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলো। এরই মধ্যে এরা আকাশকে দেখে ফেলে, তাই কাজী সাহেবকে বলে, আমি ওই ছেলেকে বিয়ে করব না। কেন রে মা, কি হয়েছে? আব্বু, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? আমি কি করলাম? তুই যা বলেছিস তাই তো করলাম। তোমাকে আমি বলেছি যে অফিসার আমাকে বাঁচিয়েছে তাকে বিয়ে করব, কিন্তু তুমি তাকে না এনে অন্য কাউকে নিয়ে আসলে। ওই রাতে তোকে এই অফিসারই বাঁচিয়েছিল। কি বলছো কি আব্বু? আমি ঠিকই বলছি, এই তোকে ওই দিন বাঁচিয়েছিল। এদিকে আকাশও ইরাকে দেখে অবাক, কেননা আকাশ যাকে ভালোবাসে তাকে নিজের জীবন সাথী করে পাবে, সেজন্য আকাশ অনেক খুশি। কিন্তু ইরা ওর আব্বুর সাথে কথা বলছে দেখে আকাশ ওখানে আসে। কি হয়েছে স্যার? দেখো না আকাশ, এরা কিছুতেই মানতে চাইছে না তুমি ওকে বাঁচিয়েছো। কি বললে তোমার বিশ্বাস হবে যে ওই অফিসার তোমাকে বাঁচিয়েছিল? বেশি কিছু না, ওই রাতে কি কি হয়েছিল তা ওকে বলতে বলো, তাহলে বিশ্বাস করব। ওকে, কোনো ব্যাপার না। এরপর আকাশ ওই রাতে ইরার সাথে দেখা হওয়ার পর থেকে বাড়িতে পৌঁছানো অবধি সব কিছু বলতে থাকে ইরাকে। এরা সবটা শুনে বুঝতে পারে ইরা যাকে খুঁজছে সেই আসলে আকাশ, তাই সবার সামনে আকাশকে জড়িয়ে ধরে। আই লাভ ইউ টু। তোমার ওই দিনের প্রপোজ আজকে অ্যাপসেট করলাম। তো এখন বিয়ে করতে আপত্তি নেই তো তোমার? একটুও না। কাজী সাহেব বিয়ে পড়াতে থাকুন। এদিকে কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে যায়, অন্যদিকে সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে যায়। আকাশ ইরাকে নিয়ে ওর বাড়িতে চলে আসে। ইরার বাবা মা দুজনেই ইরাকে ঘরে তুলে নেয়। ইরাকে আকাশের রুমে বসিয়ে রাখা হলো। ইরা ঘুরে এসে দেখে পুরো ঘরটা ফুল দিয়ে সাজানো হয়েছে, আর ঘরের মধ্যে ইরার কিছু ছবিও আছে। ইরা ছবিগুলো দেখতে থাকে। রাত 12টা বাজে। আকাশ রুমে ঢুকে দরজা আটকে দেয়। ইরা বিছানা থেকে উঠে আকাশকে সালাম দেয়। বেঁচে থাকো মা। সরি বউ। ভালোই মজা করতে পারো দেখছি। একটুও না, আমি কখনো ভাবতেও পারিনি তোমাকে আমি ফিরে পাবো। আমিও কখনো ভাবতে পারিনি তুমি সেই মানুষটা যে আমাকে বাঁচিয়েছ। তাহলে শেষে কি দাঁড়ালো? কি দাঁড়ালো? এই যে একজন কৃষকের ছেলে কি তোমাকে বিয়ে করতে হয়েছে। এখন ভাগ্যে যদি থাকে তাহলে আর কি করার। ঠিক তাই, একদিক থেকে আমরা একজন আরেকজনকে ভালোবাসি, কিন্তু পরিচয় না জানার কারণে এতদিন কষ্ট করতে হয়েছে। সব দোষ আমার? আমি কি করছি? যে রাতে আমাকে বাঁচিয়েছো তখন কেন পরিচয় দাওনি? মিশনে কীভাবে পরিচয় দিব? তাছাড়া তোমার বাবা যে আর্মি অফিসার সে কথাটা তো তুমি কখনো বলোনি। আব্বু মানা করেছিল ওনার পরিচয় না দেওয়ার জন্য। বুঝলাম, তো এখন চলো আমরা একটু দুষ্টুমি করি। এখন না। কেন? তোমাকে কি করে যে বলি। বুঝতে পেরেছি, তবে চিন্তা করো না, আমি শুধু মজা করছিলাম। তুমি চেঞ্জ করে নাও, এসব পরে ঘুমাতে পারবে না। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি আসতেছি। এদিকে ইরা ফ্রেশ হতে চলে যায়, অন্যদিকে আকাশও চেঞ্জ হয়ে নেয়, কেননা এত ভারী পাঞ্জাবি পরে ঘুমাতে অসুবিধা হবে সেজন্য। এইদিকে ইরা ফ্রেশ হয়ে আসলে আকাশ ইরাকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখে ইরা রান্নাঘরে কাজ করছে, আর আকাশের আম্মুকে ইরা রান্না কীভাবে করে তা শেখাচ্ছে। আকাশ আসলে ওকে নাস্তা দেয়। আকাশ, একটা কথা বলার ছিল। কি কথা? বলছিলাম কি, আমরা কয়েকদিনের জন্য একটু গ্রামের বাড়িতে ঘুরে আসি। সেটা তো ভালো কথা। তুমি, বাবা আর ইরা তোমরা তিনজনে মিলে যাও। আমরা তিনজনে কেন যাব? তুমি কেন যাবে না? আমার কাজ আছে তাই যাব না। প্রথম আমি তোমার বাড়িতে যাব, তাও তোমাকে ছাড়া। আকাশ, এটা তো ঠিকই বলেছে। দেখ, বাড়ির আশেপাশে তো জানিস কত খারাপ ছেলে থাকে। যদি ইরাকে কিছু বলে। ঠিক আছে যাব, তবে 1 সপ্তাহ পর যাব। তাতেই হবে।
এদিকে দিন যত যাচ্ছে ততই ওদের মধ্যে ভালোবাসাটা বাড়ছে। ওরা সবাই গ্রামে যাবে, তাই আকাশ ইরাকে নিয়ে শপিং করতে আসে। আকাশ ওর বাবা মাকে বলেছিল আসার জন্য, কিন্তু ওনারা আসবে না, সেজন্য আকাশ ইরাকে নিয়েই এসেছে। এরা তোমার কি কি পছন্দ হয় কিনতে থাকো। তুমি কি করবে তাহলে? আমি তেমন কিছু করব না। আচ্ছা, আমি সাথে থেকে কিনে দেব। ওরা শপিং শেষ করে আকাশ ইরাকে নিয়ে বের হবে, তখন ওখানে কিছু ছেলে ইরার দিকে তাকিয়ে আছে। যদিও ইরা বোরকা পরে বের হয়েছিল, কারণ আকাশ ইরাকে বাসার বাইরে গেলেই বোরকা পরে যেতে বলে, কিন্তু এখানে বোরকা পরা অবস্থায় ওরা এমন কথা বলবে তা আকাশ ভাবতেই পারছে না। তাই ইরাকে গাড়িতে বসিয়ে ওই ছেলেগুলোর কাছে যায়। তোদের সাহস কি করে হয় আমার বউকে নিয়ে বাজে মন্তব্য করার? কথাগুলো বলে ওই ছেলেগুলোকে মারতে থাকে। ওই ছেলেগুলো পুলিশকে কল করে, পুলিশ চলে আসে কিছুক্ষণ পর। ওরা ওই ছেলেগুলোর কথায় আকাশকে হাত করা পড়াতে গেলে আকাশ একটা কার্ড বের করে ওদের দেখালে ওরা ভয়ে আকাশকে সালাম দেয়। ভবিষ্যতে যদি আপনাদের এইরকম নেতা বা ওদের ছেলেদের এইরকম খুলিগিরি করতে দেখি, তাহলে মনে রাখবেন চাকরি হারাতে আপনাদের বেশি সময় লাগবে না। প্লিজ স্যার, আমাদের ক্ষমা করে দিন, আমরা কখনো এমন ভুল করব না। এখন ওদের নিয়ে যান আর ইপটিজিং করার দায়ে জেলে ঢুকিয়ে দিন। ঠিক আছে স্যার, তাই করছি। পুলিশ ওই ছেলেগুলোকে নিয়ে চলে যায়। ওদের ঝামেলা শেষ করে আকাশ ইরার কাছে আসলে বুঝতে পারে ওদের নিয়ে এসেছো তাই না? সবই তো বুঝো, তাহলে প্রশ্ন কেন করো বলো তো? না, এমনিতেই করলাম। ওরা শপিং করে বাসায় চলে আসে। অন্যদিকে পরের দিন আকাশ ওর পরিবারকে নিয়ে চলে আসে গ্রামে বেড়াতে। কিছু ঘন্টার পর ওরা ওখানে পৌঁছেও যায়। এই হচ্ছে আমাদের ঘর। অনেক সুন্দর তো। চলো ভিতরে যাই। ওরা সবাই ভেতরে চলে যায়। এদিকে আকাশ বাজারে গিয়ে তরকারি কিনে আনে, ওইগুলো দিয়ে রান্না রাতে করা হবে। পরিবারের সবাই খাবার খেয়ে গল্প করছে। তখন আকাশ সবার উদ্দেশ্যে বলে, আব্বু আম্মু, তোমাদের একটা কথা বলি। কি কথা? তোমরা কি জানো এরা আমাকে কেন রিজেক্ট করেছে? কেন? কারণ আমি কৃষকের ছেলে বলে। আমাদের বিয়ে করলে ওকে এখানে থাকতে হবে, রোদে কাজ করতে হবে, আগুনের ভয়ে। এসবের জন্য ও আমাকে বিয়ে করতে চায়নি। কি বলিস কি আকাশ? হ্যাঁ আম্মু, ঠিক বলেছি। বিশ্বাস না হলে তোমার বৌমাকে জিজ্ঞেস করো। ইরা, আকাশ যা বলছে তা কি সত্যি? তবুও লাভ হলো কি? ভালোবেসে বিয়ে করেছি, তাও সেই কৃষক ঘরেই। কি পোড়া কপাল। ইরার কথা শুনে সবাই হাসতে থাকে। আর ইরার কৃষক ঘরে বউ হওয়ার কাহিনী দিয়েই শেষ হলো আজকের গল্পটা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর গল্পে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।